এই থাম, একদম আমার কাছে আসবি না। আমার কাছে আসলে লাথি দিয়ে ফেলে দিব। আপনি না আমার বউ, আমি কি আপনার কাছে যাব না? আজ তো আমাদের বাসর রাত। কিসের বাসরাত? দূর হ সামনে থেকে। সামান্য এমপ্লয় হয়ে এসেছিস আমার জামাই হইতে? তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করার? আপনার তো বিয়ে ভেঙে গেল। আমি না বিয়ে করলে আপনাকে সবার সামনে অপমানিত হতে হইতো। আমি আমার ফ্যামিলিকে না জানিয়ে আপনাকে বিয়ে করছি, তারপরও আপনি আমার সাথে এমনভাবে কথা কেন বলছেন? তোকে কইছি আমাকে বিয়ে করতে? তোকে এত পাকনামি করতে কে বলছে? দেখে তো মনে হয় পিচ্চি, বয়সও বেশি না। তুই জানোস আমি তোর সিনিয়র হই। আপনি আমার সিনিয়র আমি তো জানি, কিন্তু স্যার অনেক ভালো, সবার সামনে অপমানিত হতে নিয়েছিল। আপনার এই রাগ জিদ ব্যবহারের জন্য আপনাকে ওনারা বিয়ে না করে অপমান করে চলে গেল। চুপ কর। আমি ওকে বিয়ে করব না তাই অপমান করছি। এই রুম থেকে বের হও, রাগ হচ্ছে অনেক। যাব না। বাসর ঘর থেকে আমি কেন যাব? মেজাজ গরম করিস না বলে দিলাম, না হলে তোর কপালে দুঃখ আছে। যাব না, আমি এখানে বসলাম। রিয়াদ সোফায় বসলে নদী রেগে গ্লাস ছুঁড়ে মারল। রিয়াদ সাথে সাথে গ্লাস ধরে বলে, বউ হয়ে স্বামীর সাথে এমন ব্যবহার করতে লজ্জা লাগে না? কিসের স্বামী? আমি তোকে স্বামী হিসেবে মানি না। তুই এখন থেকে বের হ, না হইলে আমি তোর কি যে করব তুই কল্পনাও করতে পারবি না। ছোট লোকের বাচ্চা হয়ে আমার জামাই হইতে এসেছে। তুই কি ভাবস আমি কি জানি না? তুই আমার বাপের টাকা পয়সা দেখে আমাকে বিয়ে করছস। খুব চালাক ভাবস নিজেকে, তাই না? কিছুটা ওই রকমই। রিয়াদের কথা শুনে নদী রেগে রিয়াদের দিকে বালিশ ছুঁড়ে মারল। রিয়াদ বালিশ নিয়ে সোজা নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বালিশ খাটে রেখে শুয়ে পড়ল। নদী রাগে মারতে যাবে, সাথে সাথে নদীর হাত ধরে টান দিয়ে নিচের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মাই ডিয়ার দেমাগি বউ, আমার ভালো রূপ দেখছো, আমার আসল রূপ দেখো নাই। আমার সাথে এইসব দেমাগ চলবে না। আমার সাথে জিদ খাটাবে মানে তত আমি তোমাকে আদর করব। কুত্তা, ছাড় বলছি। ছি, এই নরম ঠোঁটে কুত্তা ডাক মানায় না। ঠোঁটগুলো দিয়ে নরম নরম শব্দ বের হওয়া উচিত। আর টেস্ট করে দেখবো না কি? অনুমতি দিলে একটু দেখতাম। থাপ্পড় খাস না, পিচ্চি পিচ্চির মতো থাক। আমাকে ছাড়, না হইলে এমন জায়গায় মারবো না বাবার ডাক আর শোনা লাগবে না। রিয়াদ সাথে সাথে নদীকে ছেড়ে দিয়ে বলল, দূর জান, এসব কি কও? আমাকে জান বলবি না বলছি না? বউ বলবো তাহলে যাও। রিয়াদের কথা শুনে নদী রেগে মুখে ঘুষি মারবে, সাথে সাথে রিয়াদ নদীর হাত ধরে টান মেরে নিচে ফেলে ওপরে উঠে দুই হাত খাটের সাথে চেপে ধরে বলল, ভালো লাগছে না? জোর খাটালে পারবেন। আবার এসেছেন ঘুষি দিতে। আমার হাত ছাড়, ব্যথা লাগছে কিন্তু। নদী আর কিছু বলার আগে রিয়াদ নদীর ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। নদীর আগে রিয়াদের ঠোঁটে কামড় দিয়ে ধরল। রিয়াদ নদীকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ছেড়ে দিয়ে হাসতে হাসতে রিয়াদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আর কিস করবি? কেমন লাগছে? মজা? রিয়াদের ভেতর থেকে রক্ত বের হতে লাগলো। রিয়াদ দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কুলি করতে লাগলো। আয়নায় ঠোঁট দেখে রিয়াদের রাগ হতে লাগলো। রিয়াদ ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আপনাকে কি জীবনে মাংস খাওয়াই নাই যে মানুষের মাংস খেতে নিয়েছিলেন? আর একটু হইলে তো আমার ঠোঁটটা খেয়ে ফেলতেন। তোর এত বড় সাহস, আমাকে এত বড় কথা বলস? তোকে আমি খুন করে ফেলবো। ছেলে হইলে যে কি করতাম আপনাকে, মেয়ের জন্য বেঁচে গেলেন। নদী রেগে নিচে নেমে রিয়াদের কাছে এসে ধাক্কা দিতে দিতে বলে, কি করবি কর। কি হলো, কর, কি করবি? ওয়েট করেন। রিয়াদ নদীকে সরিয়ে দিয়ে আলমারি খুলতে গিয়ে দেখে লক করা। নদীর দিকে তাকিয়ে বলল, একটা ওড়না দেন তো। আমার তো কোনো ওড়না নাই। আমার আলমারি থেকে টাকা চুরি করবি নাকি? আমি জানতাম আমার আলমারি থেকে টাকা নিবি, এই জন্য লক করে রাখছি। ফকিনের বাচ্চা বলে কথা। অত গয়না টাকা দেখলে তো আর তোর লোভ সামলাতে পারবি না। রিয়াদ রাগ হলেও নিজের রাগ কন্ট্রোল করে নিয়ে নদীর কাছে গিয়ে টান দিয়ে আঁচলটা নিয়ে মাথায় দিয়ে নদীর দিকে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, আমাকে কেমন লাগছে গো? কথাটা বলেই রিয়াদ সজোরে থাপ্পড় মারতে যাবে। নদী ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আঁচল সরিয়ে দিয়ে নদীর মাথায় দিয়ে গাল দুই হাত দিয়ে বলে, মেয়ে হয়ে এত দেমাগ রাগ ভালো না। রাগ অভিমান করেন এটা ঠিক আছে, বাট অহংকার করা মোটেও ভালো না। আমি ছেলে,
আমি আপনার ছোট হইলেও আমি আপনাকে একটা থাপ্পড় দিলে জ্ঞান হারিয়ে ফেলবেন। শুনেন, আমার আম্মু আমাকে শিখিয়েছে মেয়েদের গায়ে হাত তুলে কখনো বীর পুরুষ হওয়া যায় না। আমি চাইলে আপনার সব কথার উত্তর দিতে পারতাম, দিলাম না। আমি আপনার মনকে আমার ভালোবাসা দিয়ে জিতে নিব, আর যদি না পারি তাহলে আমি আপনার লাইফ থেকে চলে যাব। তখন আপনাকে কিছু বলতে হবে না, আমি নিজের ইচ্ছায় আপনার লাইফ থেকে চলে যাব। রিয়াদ কথাটা বলে নদীর কপালে চুমু দিয়ে চলে গেল। বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। নদীর আগে কিছু বলল না, ওই খাটে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে রিয়াদ দেখে নদী ঘুমিয়ে আছে। রিয়াদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। রিয়াদ উঠে শার্ট খুলে খাটের উপরে ওঠে, নদীকে বুকের উপরে নিয়ে নিল। নদীর ঘুম ভাঙলে রিয়াদ চোখ বন্ধ করে রাখল। নদী রিয়াদের বুকে নিজেকে দেখে চমকে উঠল। নদী লাফ দিয়ে উঠে পড়লে রিয়াদ লাফ দিয়ে উঠে বলে, কে কে? এই তুই আমার সাথে রাতে কি করছস? কি আমি কি করলাম? হায় হায়, আমার শার্ট কোথায়? এই রাতে আপনি আমাকে খাটে তুলে নিয়ে এসেছেন, আমার সাথে উল্টাপাল্টা কিছু করছেন। আপনি আমার সাথে কাজটা ঠিক করলেন না। আমাকে বলে আমি আপনাকে আদর করতাম, আমার ঘুমের সুযোগ নিলেন। রিয়াদ কথাগুলো বলে কান্না করতে লাগলো। নদী বলতে লাগলো, এই চুপ, আমি কিছু করি নাই। তুই আমার সাথে ইচ্ছে করে কিছু করছস। তুই এত খারাপ? চুপ, একদম চুপ। আমি নিচে শুয়েছিলাম, আপনি আমাকে জোর করে তুলে আমার সাথে এইসব করছেন। আমাকে আপনি রেপ করছেন। আমি এই দুঃখ কোথায় রাখবো? এই মুখ আমি কেমনে দেখাবো? রিয়াদ কান্নার অভিনয় করতে লাগলো। নদীর রেগে বলে, এই চুপ, একদম চুপ। আমি বলছি না আমি কিছু করি নাই? তুই নিজেই আমার খাটে উঠে আমার সাথে কিছু করছস। তুই আমার ঘুমের সুযোগ নিলি। তোকে বিশ্বাস করে ঘুমানো আমার ভুল হয়েছে। ছি, সব ছেলেরা এক, লুচ্চা কোথাকার। আপনি আমাকে নিজের ইচ্ছায় তুলে নিয়ে এসেছেন, এইসব করছেন। আমি যদি আপনার সাথে কিছু করছেন, আমার অনেক বুকে লিপস্টিকের দাগ, এতে প্রমাণ হয় আপনি ইচ্ছে করে এইসব করছেন। আপনি আমার উপরে দোষ দেন। আমি ছেলের জন্য কি আমার কোনো মান সম্মান নাই? রিয়াদের বুকে লিপস্টিকের দাগ দেখে নদী নিজেও অবাক হয়ে বলল, আমি জীবনও করি নাই। মেয়ে হয়ে কে চাইবে যাকে স্বামী হিসেবে মানি না তাকে আদর করব, তাও আবার ঘুমের ভেতরে? অসম্ভব। দূর সরেন, অফিসের সময় হয়ে যাচ্ছে। আর কান্না আসছে। আমার ইজ্জত কেড়ে নিয়েছেন। আমি কিছু বললাম না, আপনি আমার স্ত্রীর জন্য ছেড়ে দিলাম। রিয়াদ কথাটা বলে লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। রিয়াদ মেটি মেটি হাসতে লাগলো। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। নদী রাতের কথা মনে করতে লাগলো আর নিজের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, দূর, এইসব কিভাবে হয়? ওকে আমার সহ্য হয় না, সেখানে আমি কিভাবে ওর সাথে এইসব করব? ওয়েট, আমার ঘরে তো সিসি ক্যামেরা আছে। নদী তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে লাগলো। ভিডিও দেখে নদী ভ্যাবাচাকা খেয়ে গেল। নদী রাগে বলতে লাগলো, কি বদমাইশ ছেলে, ওকে তো আমি। নদীর রেগে ওয়াশরুমের দরজা খুলতে রিয়াদকে তোয়ালে পড়া দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। রিয়াদ টান দিয়ে নিজের সাথে নদীকে জড়িয়ে নিল। শাওয়ারের পানিতে নদী ভিজে একাকার হয়ে গেল। রিয়াদ বলে ওঠে, কি বউ, রাতে আদর করে কি মজা পাও নাই যে ওয়াশরুমে আদর করতে চলে এসেছো? ফাজিল, শাওয়ার বন্ধ কর বলছি। আর কুত্তা, তুই আমাকে নিজের ইচ্ছে বুকে টেনে নিয়েছিস। আমি ঘুমের ঘোরে আমার লিপস্টিক তোর বুকে লাগছে। নদীর কথা শুনে রিয়াদ অবাক হয়ে তাকালো। নদী আর কিছু বলার আগে রিয়াদ ওর ঠোঁট জোড়া নদীর ঠোঁটের সাথে মিশিয়ে দিল। নদী রিয়াদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। রিয়াদ নদীর কোমরে হাত দিয়ে নিচের সাথে চেপে ধরে। নদী কেঁপে উঠতে লাগলো। রিয়াদ ঠোঁট চেপে দিয়ে বলল, একা গোসল করো, তুমি তো বস, তুমি লেট করে গেলে কিছু হইব না। আমি লেট করে গেলে রাইসা ম্যাম অনেক রেগে যাবে। রিয়াদ নদীকে ছেড়ে দিয়ে শাওয়ার বন্ধ করে শরীর মুছতে মুছতে শার্ট পরে নিল। নদী রিয়াদকে বলল, এই তুই রাকিবের কি হোস? রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, ওর বোনের বিয়ে খেতে এসেছে তো এখন নিজের বউ বানিয়ে ফেলছি। ব্যাপারটা মজার না? এই শোন, কাউকে যেন বলিস না তুই আমার হাজবেন্ড। ছোট ভাইয়ের বন্ধু নাকি হাজবেন্ড ভাবতে শরীর ঘিন ঘিন করছে। ঢং, খালি ঢং, সরেন। রিয়াদ
নদীকে সরিয়ে দিয়ে তোয়ালে নদীর হাতে দিয়ে চলে গেল। নদী কিছু বলার আগে রিয়াদ দরজা চাপা দিয়ে দিল। নদী রেগে দরজা খুলে বলে, কুত্তা। কুত্তার বউ ভ্যা। রিয়াদ কথাটা বলেই হাসতে লাগলো। নদী রেগে বের হতে যাবে, রিয়াদ বলে ওঠে, এই সারা ফ্লোর ভিজে যাবে, ভিতরে থাকেন কুত্তার বউ কোথাকার। বাদর বিলাই। তাদের বউ আপনি। নদী রিয়াদকে মারতে যাবে, সাথে সাথে রিয়াদ রুম থেকে বের হয়ে গেল। নদী দরজা লাগিয়ে দিলে রিয়াদ রুমে এসে হেয়ার ড্রায়ার করে চুল ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। নিচে গেলে রাকিব বলে ওঠে, রিয়াদ কিরে, মুখে কি হয়েছে? ঠোঁটের নিচে দাগ বসে গেছে। রিয়াদ রাকিবের কথা শুনে সাথে সাথে রুমাল বের করে মুখে রেখে বলে, বিয়ে করিস বুঝতে পারবি। আর এত জোরে বলার কি আছে? আপু তোমাকে মারছে? ভাই আমার বোন ওই রকমই। তুই তো জব করস, জানাস তো কত রাগী। চুপ কর, আমি অফিসে গেলাম, আঙ্কেল আন্টিকে বলে দিস। রিয়াদ কথাটা বলে বের হয়ে গেল। অফিসে গেলে রাইসা রিয়াদের ওপর রেগে গেল। রাইসা রেগে বলতে লাগলো, তোমাকে কত সুযোগ দিব বলতে পারো? কোনো কাজ ঠিকমতো করতে পারো না। তোমাকে এই ফাইলগুলো রাতে জমা দিতে বলেছিলাম, কোন কাজটা ঠিকমতো করছো উত্তর দাও। রাইসার কথা শুনে রিয়াদের নিচের দিকে তাকিয়ে থাকলো। রাইসা অনেক বকাঝকা করে রেগে চলে গেল। নদী ওদের এইসব দেখেও কিছু না বলে নিচের কেবিনে চলে গেল। রিয়াদ ফাইলগুলো নিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। সারাদিন না খেয়ে রিয়াদ কাজ করতে থাকলো। দুপুরে 1 কাপ চা খেয়ে এসেছে, আবারও কাজ শুরু করে দিল। সন্ধ্যায় অফিস ছুটি দিলে সবাই চলে যেতে লাগলো। নদী রাইসা নিচে আসলে রিয়াদকে কাজ করতে দেখে রাইসা বলল, কি ব্যাপার, বাসায় যাও নাই কেন? আর 2টা ফাইল আছে, কাজ শেষ হইলে চলে যাব। বাসায় যাও, সকালে মাথা গরম ছিল, না বুঝে অনেক কিছু বলে দিছি। সমস্যা নাই, আপনারা যান, আমি কাজ শেষ করে চলে যাব। ম্যাম আপনি তাহলে যান, আমি এখানে আসি। ওকে। নদী চলে গেল। রাইসা রিয়াদের পাশে বসে কাজ দেখতে লাগলো। রিয়াদ মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। এইদিকে নদী বাসায় গেলে রাকিব বলে ওঠে, আপু রিয়াদ কোথায়? ও বাসা আসলো না এখনো? অফিসের কাজ আছে, ওই কাজ করে রাইসের ঝাড়ি খেয়ে মনোযোগ দিয়েছে। আপুর পড়া আছে, ওকে ছুটি দিতে বলতে তো পারতে। তুই এত নাক গলাস না। জব করতে কাজ করতে হবে, হয় জব করবে না হয় পড়াশোনা। আপু কারো সম্পর্কে কিছু না জেনে কথা বলো না। তুমি জানো না ওর ঘাড়ের উপরে সংসারের ভার? এই পড়াশোনাও করে, জবও করে, নিজে সংসার চালায়। রাইসা আপুর তো ওকে সুযোগ দেওয়ার কথা ছিল। ওনাকে তো আমি বারবার বলছি। কি এত গরিব? আব্বু আম্মু চাচু তোমরা কোন হিসেবে ওই ফকিন্নির সাথে আমার বিয়ে দিলে? তোমাদের কি বিবেকে বাঁধলো না? ভাবতে ঘৃণা লাগে, ওকে দেখলে রাগ হয়। ফকিন্নির সাহস কত বড়! নদী এইভাবে গরিবদের নিয়ে নাক ছিটকাতে হয় না। আমরাও গরিব ছিলাম, আজকে এ জায়গায় এসেছি। কষ্ট করলে সফলতা দেখতে পাওয়া যায়। আর রিয়াদ ছেলেটা অনেক ভালো, নম্র, ভদ্র, অনেক মিশুকে একটা ছেলে। আমার কাছে বিরক্ত লাগে ওকে। কেউ যদি জিজ্ঞেস করে আমার হাজবেন্ড কি করে, আমি কি বলবো? আমার ভাইয়ের ফ্রেন্ড, আমাদের কোম্পানির এমপ্লয়, মান সম্মান থাকবে আমার? তোমরা কোনো কিছু করার আগেই কখনোই ভাবো না। নদী এখান থেকে যা, আর একটা কথা শুনতে চাই না। মানুষকে মানুষ ভাবস না নাকি? তোর জন্য ওদের সামনে অপমান হতে হয়েছে। ওই ছেলেটাই আমাদের মান সম্মান বাঁচিয়েছে। তোর এত আত্মীয়, এত কাছের মানুষ সবাই নাক চিটকিয়েছে তোর ব্যবহারে। কেউ তোকে বিয়ে করতে রাজি হয় নাই, আর সেখানে বড় বড় কথা বলস। আমাকে কারো বিয়ে করতে হবে না। আমি তোমাদের তো বলছি আমি বিয়ে করব না, তারপরও কেন আমাকে জোর করে বিয়ে দিতে গেছিলে? কতদিন এভাবে থাকবি? বয়স কি কম হয়েছে নাকি? যা এখান থেকে। আমরা তোর বাবা মা, আমাদের মেয়ে ভালো কোনটায় আমরা ভালো করে জানি। যা এখান থেকে। নদীর আগে চলে গেল। নদীর চাচু বলে ওঠে, মেয়েটাকে আগে যদি মানুষের সাথে মিষ্টি দিতে, তাহলে আজ এমন হতো না। ও গরিবদের সহ্য করতে পারে না, অহংকার ডেমাগ নিয়ে থাকি। কার সাথে মিশতে দেব? তুই দেখোস না, যার সাথে মিশতো তার সাথে মারামারি করে বাসায় আসতো। ওর জীবনে একটাই ট্রেন্ড হয়েছে, সবাইকে মেরে রেখে দিত। 1 সেকেন্ডে কারোর সাথে মিল দিয়ে থাকতে পারে না। আমাদের ফ্যামিলিতে তো কেউ এমন না। তাহলে আপু কার মতো হয়েছে? ওই কারোর মতো না, ও নিজের মতো নিজেকে গড়িয়ে নিয়েছে।
তিনজন কথা বলতে লাগলো। এইদিকে নদী ফ্রেশ হয়ে রিয়াদের কথা ভাবতে লাগলো। মাথা ঝাঁকি দিয়ে বেড় করতে লাগলো। তোর কি ভাবে? ওই যা ইচ্ছে করুক, তাতে আমার কি? আমি কেন ওর কথা ভাবি? যাই খাবার খেয়ে ঘুম দেই। নদী কথাগুলো বলে নিচে চলে গেল। এইদিকে রিয়াদ রাইসার হাতের উপরে হাত রেখে কম্পিউটারের কাজ জমা করতে লাগলো। রাইসা রিয়াদের হাতের স্পর্শে কেঁপে উঠতে লাগলো। রিয়াদের শরীরের ঘ্রাণে রাইসা মাতাল হয়ে যেতে লাগলো। রিয়াদ রাইসার হাত ছেড়ে দিয়ে বলে, ম্যাম এইটা এইভাবে করলে তাড়াতাড়ি হয়। রাইসা রিয়াদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে সোজা রিয়াদের মাথা ধরে কিস করতে যাবে। সাথে সাথে রিয়াদ হাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ম্যাম কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? রাইসা ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, আরে তোমার ঠোঁটে কি হয়েছে সেটা দেখছিলাম, সরি। ও আচ্ছা, ও কিছু না ম্যাম। আচ্ছা ম্যাম, তাহলে আমি আসছি। এত রাতে গাড়ি পাবে না, কোথায় নামবে আমাকে বলো, আমি নামিয়ে দিব। না ধন্যবাদ ম্যাম, লাগবে না। আমি একা চলে যেতে পারবো, আপনি বাসায় চলে যাইন। রিয়াদ কথাগুলো বলেই চলে গেল। রাইসা বের হয়ে গেল, গাড়িতে উঠে পড়ল। রিয়াদ হাঁটতে লাগলো। রাইসা উঠতে জোর করলে রিয়াদ বলে, ম্যাম বেশি দূরে না, আপনি যান, আমার কথা ভাবেন না, আপনি চলেন যান। রাইসা চলে গেল। রিয়াদ হাঁটতে লাগলো। বস্তিতে যেতে যেতে 15 মিনিট লাগলো। রিয়াদ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নুডলস রান্না করে খেতে লাগলো। খেয়ে ঘুমিয়ে গেল। এদিকে নদী রিয়াদকে আসতে না দেখে ভাবতে লাগলো, কি ব্যাপার? কত সময় লাগে? এখনো বাসায় আসছো না কেন? রাইসাকে কল দিব নাকি? না, কল দিলে কেমন দেখায়? আগে কখনো খোঁজ নিতাম না, এখন হঠাৎ কেন কল করে জানতে চাচ্ছি বাসায় গেছে নাকি? ধ্যাৎ, এত ভেবে লাভ নাই, ঘুমাই। নদী কথাগুলো ভাবতে ভাবতে এই পাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে রিয়াদ রুমে নাই। পাশে তাকাতেই দেখে রিয়াদের বালিশ যেমন ছিল তেমন পড়ে আছে। নদী উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে গেল। রাকিব খাবারের টেবিলে বসতে বসতে বলল, আপু রিয়াদকে আজকে ছুটি দিলে বলো তো। এই আমাকে দেখলে এত ছুটি ছুটি করস কেন? ফর্ম ফিল আপ করা লাগবে, কয়েকদিন পর পরীক্ষা। তোর বন্ধুর তো কোনো খোঁজ খবর নাই। ওই অফিসে চলে গেছে, রাইসা আপুকে বলে দিও, আপু আমার কথা শোনে না। ওকে বলে দিব। নদী খাবারের টেবিলে বসে পড়ল। সবাই খাবার খেতে বসল। রাকিবের ফোন বেজে উঠলে রাকিব কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। পিচ্ছি কেমন আছো? ভালো ভাইয়া। আচ্ছা শোনো, তোমার ফোনে আমি টাকা পাঠাচ্ছি, তুমি রিয়াদকে নিজের কথা বলে দিয়ে দিও। আপু আপনি এমন লুকিয়ে ওকে টাকা দেন কেন? ওটা তো আপনার ভাই, তাহলে আপনি এভাবে লুকিয়ে টাকা দেন কেন? প্রতিবার আপনার কাছ থেকে টাকা নিয়ে আমার নামে চালিয়ে দিতে হয়। ভাইয়া আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, তুমি একটু চেক করে নাও, আমাকে মিস কল দিলে বুঝে যাব। গেছে, ভালো থেকো ভাইয়া। আতিয়া কল কেটে দিল। কিছুক্ষণ এর ভেতরেই টাকা চলে আসলো। টাকা পেলে রাকিব মিসড কল দিল। আতিয়া বুঝে গেল টাকা গেছে। রাকিব ফোনটা রেখে খাবার খেতে লাগলো। নদীর আম্মু বলে, এই রাকিব, মাঝে মাঝে তোকে দেখি একটা মেয়ের টাকা পয়সা পাঠায়, কে রে? আগেও দেখছি, আজকেও। রিলেশন করা শুরু করছস নাকি? বাজে কথা বলো না আপু, এইটাই রিয়াদকে দিয়েছি। ওর বোন, অন্য জনেরও বোন, আর তুমিও। রিয়াদের বোন কত ভালোবাসে রিয়াদকে, আমাকে অনেক ভালোবাসে। রিয়াদের বোন কত ভালোবাসে রিয়াদকে, আমাকেও অনেক ভালোবাসে। তুমি আমার নিজের বোন হয়েও কোনোদিন দেখলাম না আমার সাথে ভালো ব্যবহার করে কথা বলছো। দেখো, ওরও বোন আছে, অন্য বাসায় কাজ করে নিজের সংসার চালায়। ও চলে, আবার ছোট ভাইকে টাকা জমিয়ে পাঠিয়ে দেয়। রিয়াদ রেগে যায়, যার জন্য আমার কাছে লুকিয়ে পাঠায়। আর আমি যদি রিয়াদের মতো তোমার সাথে একটু রাগ করে কথা বলি, তাহলে তো মনে হয় আমার মুখও দেখবে না। রাকিব কথাগুলো বলেই চলে গেল। নদী কিছু বলল না। এইদিকে রিয়াদ বসে থেকে কাজ করছে। রাইসা ডাকলে রিয়াদ চলে গেল। রিয়াদ অনুমতি নিয়ে ভেতরে গেলে রাইসা বলল, তোমার ফর্ম ফিল আপ, তুমি কলেজে চলে যাও, আর আগামীকাল এসে এই ফাইলগুলো পূর্ণ করবে।
ধন্যবাদ ম্যাম। রিয়াদ ফাইলগুলো নিয়ে বের হয়ে গেল। ওর টেবিলের সামনে গিয়ে ফাইলগুলো ড্রয়ারে লক করে রেখে বের হয়ে এলো। নদীর সামনে পড়ে গেল। রিয়াদ নদীর দিকে তাকিয়ে চোখ মেরে চলে গেল। নদীর আগে গজগজ করতে লাগলো। রিয়াজ অফিস থেকে বের হয়ে সোজা কলেজ গেল। রাকিবের সাথে দেখা হলে রাকিব বলে উঠল, আমার কাছে টাকা আছে, ধন্যবাদ বারবার আমাকে সাহায্য করার জন্য। এনে টাকা, এটাই রেখে দে, লাগবে তো তোর? না আছে, লাগবে না। চলো ফর্ম ফিল আপ করে আসি। রিয়াদ রাকিবের চলে গেল। দুইজন ফর্ম ফিল আপ করতে লাগলো। ফর্ম ফিল আপ করে কলেজের সবার সাথে আড্ডা দিয়ে বিকেলে রাকিব রিয়াদ কলেজ থেকে বের হয়ে হাঁটতে লাগলো। রাকিব রিয়াদকে বলল, রিয়াদ, টাকাটাই নে। আবার আপু পাঠিয়েছে নাকি? না মানে, তোকে কতবার বলবো টাকা না নিতে, তারপরও কেন নিয়েছস? আচ্ছা আমি বুঝলাম না, তুই তোর আপুর সাথে এমন করস কেন? উনি এত কষ্ট করে তোর জন্য টাকা পাঠায়, আর তুই তাকে বকা দিস? আমি জব করছি, আমার ভাগ্নে ভাগ্নি আছে, তাদের বাদে আমাকে টাকা দিবে আর সেইটা নিব আমি? হ্যাঁ, মামা হয়ে ওদের কিছু দিতেও পারি না। যে বেতন পায় আম্মুর মেডিসিন কিনে সংসার বাকিদের খাওয়া পড়া দিয়ে হয় না। উনি তোকে অনেক ভালোবাসে, নিজের কষ্ট হলেও তোর কথা ভেবে যায়। আমি জানি, কিন্তু নিজের কথা ভাবা বাদ দিয়ে আমাকে নিয়ে কেন ভাবতে হবে? আর আম্মু এখানে আসবে, ডাক্তার দেখাতে হবে, সন্ধ্যার দিকে পেমেন্ট আসার কথা, জানি না কখন দিবে। আন্টি আসবে? হ্যাঁ। আচ্ছা, তোর আসল বাবা মায়ের কোনো খোঁজ পাইছিস? না, আর পেতেও চাই না। ও আসলে ওনাদের ছেড়ে তুই যাস না, ওনাদের তো তুই ছাড়া কেউ নেই। বাট মামার ঠিকানা পেয়েছি যে আমাকে ওই স্টেশনে ফেলে রেখে এসেছিল। বা তাহলে ওনার সাথে দেখা কর, উনি তো অবশ্যই বলতে পারবে তোর বাবা মাকে। কোনো ইচ্ছে না, এখন আমার একটাই লক্ষ্য, পড়াশোনা শেষ করে ভালো জব নেওয়ার। তারপরও আমার মনে হয় তোর বাবা মায়ের খোঁজ করা উচিত। তোর তো জানার দরকার আছে কে ছিল তোর বাবা মা, আর কেই বা ওই লোকটা তোকে ফেলে রেখে চলে আসে। দেখি কি করা যায়। যাই হোক, আমার ব্যাপারে কাউকে কিছু বলিস না। দুইজন কথা বলতে বলতে চলে গেল। নদীদের বাসার ভেতরে ঢুকতেই রিয়াদ অবাক হয়ে গেল। রিয়াদকে দেখে নদীর আম্মু বলে, ভাইজান, এটাই রিয়াদ নদীর হাজবেন্ড। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম মতিন তালুকদার না? সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি ভাইজানকে চেনো নাকি? এইটা আপনার ছবি না? রিয়াদ ওর ওয়ালেট থেকে ছবি বের করে মামার দিকে তাক করলে মামা চমকে উঠল। রিয়াদকে বলল, হ্যাঁ, বাট এই ছবি কোথায় পেলে তুমি? বাচ্চাটাকে কেন মামা? এটাই তো আমার বড় আপার ছেলে যে মারা গেছে। তোমার কাছে এই ছবি কিভাবে আসলো? মামা আপনার সাথে একটু কথা বলতে পারবো? কি বলবে? একটু চলেন না। রিয়াদ মামাকে হাত ধরে নিয়ে যেতে লাগলো। একটা রুমের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, ওই বাচ্চা ছেলেটা কিভাবে মারা গেল? ট্রেনের নিচে পড়ে মারা গেছে। আর তুমি এই ছবি কোথায় পেলে? ওই ছেলের বাবা মা কে? তোমাকে কেন বলবো, তুমি কে? যাকে আপনি স্টেশনে ফেলে রেখেছিলেন, আমি সেই ছেলে। মামা রিয়াদের কথা শুনে চমকে গেল। কয়েক পা পিছিয়ে গিয়ে তোতলাতে তোতলাতে বলে, এটা কখনোই সম্ভব না, আমার ভাগনা তো মারা গেছে। তাই নাকি? হ্যাঁ মামা, আপনাকে অনেক কষ্ট বের করছি। শুনেন, আমি আমার বাবা মাকে একবার দেখতে চাই। আমি তাদের কাছে আমার পরিচয় দিব না, আর আপনিও বিপদে পড়বেন না। আমি যেমন আছি আলহামদুলিল্লাহ, আমার আপনার উপরে কোনো রাগ ক্ষোভ নাই। আমি জাস্ট তাদের মুখটা দেখতে চাই। তুমি কিভাবে জানলে আমি তোমার মামা আর আমি তোমাকে ছেড়ে এসেছিলাম? আপনার বেস্ট ফ্রেন্ড বন্ধুর বউ আমাকে নিয়ে গেছিল, আর ওই চাচ্চুর সাথে আমি বড় হয়েছি। আপনি তো তার সাথেও বেইমানি করছেন। উনি আমাকে সব কিছু বলে দিয়েছে, এই ছবিটাও আমাকে দিয়েছে। আপনার আগের ঠিকানায় গেছিলাম, পাই নাই। বড়লোক হয়ে গেছেন, আপনাকে কোথায় আর পাবো? আমাকে ক্ষমা করে দাও। তোমার আব্বুর সাথে তোমার আম্মু ছাড়া ছাড়ি হয়ে গেলে রাহিলা আমাদের বাসায় এসেছে উঠে। এমনিতে আমাদের দুই বোন আছে, সংসার চলে না, তার উপরে আবার তুমি আর তোমার মা এসেছো জুটে। তোমার খরচ চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছিলাম, আর তুমি থাকাতে আমার বোন বিয়েও বসবে না, তোমাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিবে। ওকে একটা ছেলে অসম্ভব ভালোবাসতো, ওরা অনেক বড় লোক। ওর ফ্যামিলি রাহেলাকে পছন্দ করতো, বিয়ে প্রস্তাব অনেকবার দিয়েছে, বাট রাহেলা শুনে নাই। পরে আর কি,
ও সুখের কথা ভেবে লাস্টে এই কাজটাই করতে হয়েছে। আজ তোমার আম্মু অনেক সুখে আছে, সন্তান স্বামীন অনেক ভালো আছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। রিয়াদ কথাটা শুনে চোখের কোণায় পানি চলে আসলো। রিয়াদ চোখ মুছে বলে, আমার বাবাকে? শিল্পপতি রায়হান চৌধুরী। ও আচ্ছা, আপনার ছবি দেখতে পারবো কি? তোমার ওরা সবাই লন্ডন থাকে, আসবে আজকে। আস্তে আস্তে সন্ধ্যা হতে পারে। রিয়া, দয়া করে কাউকে বলো না, তাহলে সবাই আমাকে ঘৃণা করবে, আমাকে জেলে দিয়ে দিবে। আমার সন্তান অসুস্থ, স্ত্রীকে নিয়ে সবার সাহায্য নিয়ে চলতে হচ্ছে, বোনদের টাকায় সংসার চলছে, দয়া করে আমার ক্ষতি করো না। মামা কান্না করতে করতে রিয়াদের পা ধরতে যাবে। রিয়াদ সাথে সাথে মামাকে তুলে বলে, মামা, আমি কিছু বলবো না, আমার পা ধরতে হবে না। আপনি আমার গুরুজন, বাদ দেন। আপনি ভালো করছেন, আমাকে ধরে রাখলে আমার আম্মুকেও আপনার মতো অন্য ভরসায় থাকতে হইতো। ভালো করছেন, আমি আপনার উপরে রেগে নাই। রিয়াদ কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। নদীর আম্মু বলে, রিয়াদ গতকাল কোথায় ছিলে? অফিসে কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছিল, তাই বস্তিতে চলে গেছিলাম। যাও গোসল করে আসো, খাবার দেই। রিয়াদ নদীর রুমে চলে গেল। রিয়াদের গলা আটকে আসছিল, বুকের ভেতরে যেন ঝড় উঠছে। রিয়াদ চোখের পানিগুলো বারবার হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে লাগলো। রিয়াদ বলতে লাগলো, এইসব সন্ধান না করলে ভালো হইতো। এটা তো জানতে হইতো না বাবা মা আলাদাভাবে সংসার জীবন শুরু করছে, মাঝখানে আমি সবার কাছে মৃত হয়ে আছি। হুদাই কেন যে এইসব সন্ধান করলাম। রিয়াদ কথাগুলো ভাবতে লাগলো আর চোখের পানি মুছতে লাগলো। রিয়াদ ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে হেয়ার ড্রায়ার করে চুল ঠিক করে ফোনটা পকেট রেখে নিচে চলে গেল। রাকিব রিয়াদ মামাকে খেতে দিল। রিয়াদ নিচের দিকে তাকিয়ে খেতে খেতে ডাকলো। রিয়াদ গলা দিয়ে ভাত নামছিল না। রিয়াদের প্লেটের ভেতরে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। নদীর আম্মু অবাক হয়ে গেল। রিয়াদের দিকে তাকিয়ে বলল, রিয়াদ, তোমার কি কিছু হয়েছে? রিয়াদ তাড়াতাড়ি করে চোখ মুছে হাসি মুখে বলে, কই না তো আন্টি। তোমার তো কিছু হয়েছে, আমাকে বলো কি হয়েছে? খাবারের প্লেটে চোখে পানি ফেলছো, মনে তো হচ্ছে কোনো বিষয়ে অনেকটা আঘাত পেয়েছো। রিয়াদ, কি হয়েছে তোর? আন্টি কি ঠিক আছে? ওনার কি কিছু হয়েছে নাকি? শোন, আন্টিকে ঢাকায় নিয়ে আয়, ওনার চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমরা দিব। আম্মু, রিয়াদের আম্মু অসুস্থ, ওনার অপারেশন করাতে হবে। তুমি আব্বুকে বলো না টাকা দিতে। তোমার আম্মু অসুস্থ? তো আমাদের বলবে না? কত টাকা লাগবে বলো? না আন্টি, টাকা লাগবে না। কত টাকা লাগবে আফাকে বলো, লজ্জা কেন পাচ্ছ? আর নদীর হাজবেন্ড তুমি, এমনিতে তো তুমি অনেক কিছু পাবে, একমাত্র মেয়ের জামাই, এত লজ্জা পেলে চলে? আন্টি, আমি খেতে পারছি না, কিছু মনে করেন না। আপনার রান্না অনেক মজা হয়েছে। মানুষের মাঝে মাঝে মনের ভিতরে এমন পরিস্থিতি হয়, হাজার চেষ্টা করলেও গলার ভিতরে ভাত যেতে চায় না। রিয়াদ কথাটা বলেই রান্নাঘরে গিয়ে হাত ধুয়ে চলে গেল। রিয়াদ রুমে গিয়ে উপর হয়ে শুয়ে থাকতে লাগলো। শুয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে রিয়াদের ঘুম ভাঙলে দেখে নদী রাগের লোক নিয়ে তাকিয়ে আছে। রিয়াদ উঠে বসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার খাটে ঘুমানোর সাহস তোকে কে দিয়েছে? অফিস থেকে এসেছে মেজাজটাই গরম করে দিলি। ফকিন্নির বাচ্চা, নাম বলছি। নদী রিয়াদের কলার ধরে টান দিয়ে খাট থেকে ফেলে দিল। রিয়াদের বিষয়টা অনেক খারাপ লাগলো। রিয়াদ বলে ওঠে, আমি গরিব বলে কি আমি মানুষ না নাকি? নিজে কি ভাবেন? চুপ, একদম চুপ। ফকিন্নির বাচ্চা, টাকার লোভে বিয়ে করছস। একদিনে 10 লাখ টাকা নেওয়া হয়ে গেছে। ফকিন্নির বাচ্চা, এই আর কত টাকা দিলে এই বাসা থেকে বের হয়ে যাবি বল? 10 লাখ টাকা নিয়েছি মানে? মানে জানতে চাস? তোর মায়ের অপারেশনের জন্য টাকা নেস নাই আম্মুকে দিয়ে? বের হ এখান থেকে, ছোট লোকের বাচ্চা, বের হ। রিয়াদকে নদী ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। রিয়াদ নদীর দিকে তাকিয়ে বলল, নদী কাজটা ভালো করলেন না? কোন কাজ ভালো করছি নাকি খারাপ করছি ওইটা আমি দেখে নিব। তুই এখান থেকে যা। ছি, ফকিন্নির বাচ্চা আমার খাটে শুয়েছে, এই খাট আমি রাখবো না। নিচে যেতে লাগলো। নদীর পিছন পেছন রিয়াদও যেতে লাগলো। নদীর নিচে গিয়ে বলতে লাগলো, আব্বু আম্মু আমার খাট এখন পরিবর্তন করে দিবে। আমি 1 মিনিটের ভেতরে নতুন খাট দেখতে চাই। মামনি, কি হয়েছে? এমন রেগে গেছো কেন? মামা, তোমরা জানো
আব্বু আম্মু আমাকে ওই ফকিনের সাথে বিয়ে দিয়েছে। রুমে ঢুকে দেখি ওই ফকিন্নির আমার খাটে শুয়ে আছে। খাট দেখলে মেজাজ গরম হচ্ছে। আব্বু আম্মু এখন খাট চেঞ্জ করে দিবে নাকি আমি খাটে আগুন ধরিয়ে দিব? নদীর কথা শুনে রিয়াদের কেন জানি অপমানটা সহ্য হলো না। রিয়াদ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নদীর আম্মু বলে, এই তোর হাজবেন্ড তোর খাটে ঘুমাতে পারে, সেটার জন্য তুই এত জঘন্য ব্যবহার করছিস? ছি, তোর থেকে এটা আশা করি নাই। আমি ওকে স্বামী হিসেবে মানি না। যত তাড়াতাড়ি পারো ওকে এই বাড়ি থেকে বিদায় করো। নদী, এটা কেমন ব্যবহার? ও তোমার হাজবেন্ড, সেখানে এমন ব্যবহার করার মানে কি? আর ওর পছন্দ না হলে তোমরা জোর করে বিয়ে কেন করছো? তোর সে ভাগ্নি, ওকে কে বিয়ে করবে? ওই ছেলে যে রাজি হয়েছিল এটাই তো অনেক। এত দেমাগর ফুপিরাও তো এমন না। রিয়াদ বাবা, কিছু মনে করো না, ওই একটা সাইকো। কি? আমি সাইকো? নদী রেগে ভাঙচুর করতে লাগলো। সবাই নদীকে থামানোর চেষ্টা করতে লাগলো। রিয়াদের ফোন বেজে উঠলে রিয়াদ কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আতিয়া বলে উঠল, রিয়াদ, আম্মু। আম্মু তো আজ আসার কথা, বের হয়েছে কি? রিয়াদের কথা না শুনে আতিয়া অনবরত কান্না করতে লাগলো। রিয়াদের বুকটা কেঁপে উঠল। রিয়াদ বলে ওঠে, আপু কি হয়েছে? কথা বলছো না কেন? আপু কথা বলো না। আম্মু কোথায়? আম্মুর কাছে দাও না আপু। নদীর ভাঙচুরে রিয়াদ কিছু শুনতে পাচ্ছিল না। রিয়াদ রেগে নদীর কাছে এসে রাগে সজোরে থাপ্পড় মেরে সোফার উপর ফেলে দিয়ে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি তোর ফ্যামিলিকে দেখবো না। তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি? রিয়াদকে মারতে যাবে, সাথে সাথে নদীর কপালে হাত দিয়ে থামিয়ে দিল। রিয়াদ কান্নামাখা কণ্ঠে বলতে লাগলো, আপু কথা কেন বলছো না? বলো না কি হয়েছে? এভাবে কান্না কেন করছো? আমার অনেক ভয় লাগছে আপু, বলো না কি হয়েছে? আম্মুর তো আজকে ঢাকা আসার কথা। ওই আপু কথা বলো না। আম্মু কোথায়? এইভাবে চুপ করে আছো কেন আপু? রিয়াদ কথাগুলো বলে শেষ করতে আতিয়া বলে ওঠে, ভাইয়া, আম্মুর বেঁচে নেই। আম্মু আর কোনো দিনও তোর কাছে যাবে না রে ভাইয়া। আম্মু আমাদের ছেড়ে চলে গেছে। আর আম্মু আমাদের সাথে কথা বলবে না, আর বুকে টেনে নিবে না রে ভাইয়া। আতিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়াদ হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। রিয়াদের হাত থেকে ফোন পড়ে গেল। নদী রিয়াদের মাথায় রাগের বসে ফুলের টপ দিয়ে বাড়ি দিল। সবাই চিল্লিয়ে উঠল। রিয়াদ হাঁটু ঘিরে বসে পড়ল। রিয়াদ যেন পাথর হয়ে গেছে। সবাই রিয়াদের কাছে দৌড়ে এসে ধরল। রিয়াদ সবার কথা কানে আসলে কোনো কথা বলছে না। রাগিব রিয়াদকে বলতে লাগলো, এই রিয়াদ, কথা বলছিস না কেন? রিয়াদ কথা বল। এই রিয়াদ, কি হলো? এভাবে চুপ করে গেলি কেন? রিয়াদ, এই রিয়াদ কথা বল। রিয়াদ বাবা, আমার এই বাবা, কি হয়েছে তোর? কথা বল না। এই নদী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এভাবে কেউ মাথা বাড়ি দেয়? ঠিক করছি, আমাকে মারছে না, এখন বুঝুক মজা। রিয়াদের ফোন বাজতে লাগলো। রাকিব রিয়াদের ফোন তুলে কল রিসিভ করলো। চমকে গেল। রাকিব রিয়াদের মুখে 2 হাত দিয়ে ধরে বলল, এই রিয়াদ, ভেঙে পড়বি না একদম। রিয়াদ, চল গ্রামে যেতে হবে তো তোকে নিয়ে। রিয়াদ আম্মু বলে জোরে চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ল। সবাই রিয়াদের কান্না দেখে চমকে গেল। রাকিব জড়িয়ে ধরে রিয়াদ কান্না করতে করতে বলে, এই রাকিব, আম্মুর তো আমার কাছে আসার কথা ছিল। আমি তো আম্মুকে বলেছি আমি ডাক্তার দেখাবো ওনাকে। সেই আমাকে ছেড়ে চলে গেল কেন? উনি কি জানে না আমার উনি ছাড়া কেউ না? আমি এখন গ্রামে গেলে কে আমাকে আদর করে বুকে টেনে নিবে? কে আমাকে আদর করবে? রিয়াদ, লাস্ট বার তো আন্টিকে দেখতে যাবি না? চল রিয়াদ, এভাবে ভেঙে পড়িস না। আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে। রিয়াদ, এই রিয়াদ, শান্ত হ। রিয়াদ পাগলের মতো চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। রাকিব রিয়াদকে সান্ত্বনা দিতে লাগলো। রিয়াদ উঠে পাগলের মতো দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। রাকিব দৌড়ে গিয়ে রিয়াদের পেছন পেছন যেতে গিয়ে আবার বাসার ভেতরে দৌড়ে ওর রুমে গিয়ে চাবি নিয়ে নিচে আসলে নদী রাকিবের হাত ধরে বলে, ওই তুই কোথায় যাস? পাগল ছাগল গেছে, যেতে দে। ছাড়ো না আপু, ওর পাশে তোমার থাকার কথা, কিন্তু তুমি তো কারো ইস্তেহার যোগ্য নয়। তুমি জানো ওর আম্মু মারা গেছে। যে টাকা খোটা দিলে আম্মুর কাছে, যা না হয় তাই বললে। তোমার টাকা নিয়ে তুমি থাকো, ওর আর টাকার দরকার নাই। রাকিবের কথা শুনে সবাই চমকে গেল। নদী হাত ছেড়ে দিল। নদীর আম্মু বলে, ওর আম্মু মারা গেছে মানে?
হ্যাঁ, ওর আম্মু মারা গেছে, আমি আসছি। ওই যেভাবে দৌড়ে গেল, আল্লাহ জানে কিছু না হইলো আবার। রাকিব কথাগুলো বলে দৌড়ে বের হয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। রাকিবকে খুঁজতে লাগলো। স্টেশনে গেলে দেখে রিয়াদ ট্রেনে উঠে পড়ছে, চলে যাচ্ছে। রাকিব বাইক নিয়ে রিয়াদের গ্রামের বাড়ির দিকে রওনা দিয়ে দিল। রাকিব গ্রামে পৌঁছে যেতে যেতে রিয়াদের বাসায় যেতে যেতে দেখে রিয়াদের বাসায় কেউ নাই। রাকিবও ওইখানে কয়েকজনকে জিজ্ঞেস করলে একজন বলল ওর আম্মুর কবর দেওয়া হয়ে গেলে আতিয়া তার হাজব্যান্ড বাচ্চাদের রিয়াদকে নিয়ে চলে গেছে। একজন ভদ্রলোক গাড়ি নিয়ে এসেছিল। রাকিব অবাক হয়ে গেল। রাকিব বলে ওঠে, কোন ভদ্রলোক? রাকিবের কথায় কেউ কিছু বলতে পারল না। 7 বছর পর আব্বু। রিয়াদ দৌড়ে এসে ওর আব্বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে বলল, কেউ তো জানে না আমি যে দেশে আসবো আজকে। কাউকে বলি নেই। গুড, সবাইকে সারপ্রাইজ দেওয়া যাবে। চলো গাড়িতে উঠবে। আব্বু, লাগেজ নিয়ে আপনি বাসায় চলে যান, আমি আপুর বাসায় যাব। ওকে ঠিক আছে, আমরা দুজনে একসাথে যাই। ওকে চলেন। রিয়াদ ওর আব্বুর গাড়িতে উঠে পড়ল। রিয়াদ বাহিরের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। রিয়াদের আব্বু বলতে লাগলো, রাফি তো বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে, তুমি বিয়ে না করলে ওকে কিভাবে বিয়ে করাবো? বিয়ে করিয়ে দেন। বড় ছেলেকে বিয়ে না দিয়ে ছোট ছেলেকে দেব? সমস্যা কোথায়, দিয়ে দেন। আমার কথা বাদ দেন, বিয়ে শাদির কথা আমি ভাবতে চাই না, আমার বিয়ে করা দেরি আছে। বড় ভাইকে আগে বিয়ে না দিয়ে আমি ওর বিয়ে দেব না। আম্মু আমার সাথে কেন ওর সাথে তুলনা করছেন? ওই নিজের মুখে বলছে সেখানে বিয়ে করানো উত্তম। লোকে কি বলবে? ছোট ভাই বিয়ে করেছে আর বড় ভাই অবিবাহিত, খুব বাজে দেখায়। কে কি বললো ওইটা আমার দেখার বিষয় না, রাফি বিয়ে হবে এটাই ফাইনাল। আমাকে জড়াবেন না একদম। দুইজন কথা বলতে বলতে বাসায় চলে গেল। রিয়াদের আব্বু কলিং বেল চাপতে লাগলো। কাজের লোক দরজা খুলে দিলে রিয়াদকে দেখিয়ে অবাক হয়ে গেল। রিয়াদ মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বলে আস্তে আস্তে ভেতরে গেল। রিয়াদ বসার ঘরে যেতে রিয়াদের ভাগনা বলে উঠল, মামা। কথাটা বলে দৌড়ে এসে সে রিয়াদকে জড়িয়ে ধরলো। সবাই পেছনে ঘুরে তাকালো। রিয়াদকে দেখে রিয়াদের সৎমা বলে, রিয়াদ তুমি? জি আন্টি। ভাইয়া, আমরা না কতবার জিজ্ঞেস করলাম, তুই না বলি আসবি না। উফ, আস্তে আস্তে প্রশ্ন করো। আর সবাইকে যদি বলে তাই আসবো, তাহলে কি এভাবে চমকে যেতে পারতে নাকি? ফাজিল। আতিয়া রাফি রিয়াদকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া এসেছো, ভালো হয়েছে, তোমাকে অনেক মিস করি। আমি জানি তো। রিয়াদ ওদের কপালে চুমু দিয়ে লাগেজগুলো ওর সৎমায়ের কাছে দিয়ে বলে, আন্টি, এইগুলো সবাইকে দিয়ে দিন। আর আপু, এটা তোমাদের লাগেজ। রাফি, এটা তোর। রিয়াদের ওদের কাছে লাগেজ দিয়ে রুমে চলে গেল। রিয়াদ ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে বসলো। রিয়াদের ভাগ্নে এসেছে বলে মামা নানু ডাকে। রিয়াদ ওর ভাগনার সাথে যেতে লাগলো। নিচে গেলে ওর সৎমা বলে, রিয়াদ, খেতে আসো। তুমি আমাকে জানাতে আমি তোমার জন্য তোমার সব পছন্দের খাবার রান্না করতে পারতাম। এখানে তো থাকবো, আপনার মন মতো রান্না করে দিয়েন। সত্যি থাকবে? জি। রিয়াদ খাবার টেবিলের সামনে গিয়ে বসলো। রিয়াদের সৎমা খাবার পরিবেশন করে দিতে লাগলো। রিয়াদ মনোযোগ দিয়ে খাবারগুলো খেতে লাগলো। রাফি রিয়াদের কাছে এসে বলল, ভাইয়া একটা কথা ছিল। কি কথা বল? ভাইয়া আমি বের হচ্ছি, ফোন দিলে তুমি প্লিজ রিসিভ করো। রাফি কথাগুলো বলে দৌড়ে বের হয়ে গেল। রিয়াদ সহ সবাই ভ্রু কুচকে তাকালো। রিয়াদ খাবার খেয়ে সোফায় বসে সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। সন্ধ্যার দিকে রিয়াদের ফোনে কল আসলে রিয়াদ কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রাফি বলে, ভাইয়া আমাকে বাঁচাও। ভাই কই তুই? কান্না করছিস কেন? ভাইয়া আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আমি এখন আসছি, লোকেশন পাঠা। রিয়াদ বাইকের চাবি নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে গেলে রিয়াদের সৎমা বলে, রিয়াদ, কোথায় যাচ্ছ এভাবে? কিছু কি হয়েছে? আন্টি, আমি পরে কথা বলি, আমাকে এখন যেতে হবে। কি হয়েছে ভাই? রিয়াদ দৌড়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রাফির দেওয়ার লোকেশন যেতে লাগলো। রিয়াদ লোকেশনের দেওয়া জায়গায় গিয়ে কল দিতে লাগলো।
রাফির ফোন রিংটোন হচ্ছে। রিয়াদ গিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লো। রিয়াদ রাফিকে খুঁজতে লাগলো। বাসার ভেতরে ঢুকতেই দেখে রাফি ওর বন্ধুদের ফ্লোরের উপর বেঁধে রাখছে। রিয়াদ বলে উঠল, এখন কথা বলার সময় নাই রাফি। রাফি রিয়াদের কণ্ঠ শুনে সবাই রিয়াদের দিকে তাকালো। রাফি কান্না করতে করতে বলে, ভাইয়া ওরা রূপাকে জোর করে বিয়ে দিচ্ছে। ভাইয়া আমি রূপাকে ছাড়া বাঁচবো না। ভাইয়া তুমি রূপাকে বিয়ে হতে দিও না। ভাইয়া উপরে ওরা রূপাকে অন্য কারোর সাথে বিয়ে দিচ্ছে। ভাইয়া প্লিজ ওকে বিয়ে হতে দিও না। রাফির কথা শুনে বডিগার্ডরা একজন ইশারা করে। রিয়াদকে মারতে আসতে লাগলো। রিয়াদ এক এক করে সবগুলোকে মারতে লাগলো আর বলতে লাগলো, কার এত বড় সাহস আমার ভাইকে মেরে বেঁধে রাখছস? রিয়াদ জোরে জোরে চিল্লায় কথাগুলো বলতে লাগলো। সবগুলো মেরে ফেলে দিল। রাফির কাছে গিয়ে দড়ি খুলে দিল। রাফি বলতে লাগলো, ভাইয়া এই রুমে ওরা। রাফির কথা শুনে রিয়াদ সিঁড়ি ভেঙে দৌড়ে যেতে লাগলো। রাফি ওর বন্ধুরা ওদের সাথে যেতে লাগলো। সবাই রূপাকে খুঁজতে লাগলো। হঠাৎ কান্নার শব্দ শুনে, মানুষজনের শব্দ শুনে রাফি লাথি দিয়ে দরজা ভেঙে বলল। সবাই রাফির দিকে তাকিয়ে বলল, কিরে তুই সারা পাইলি কিভাবে? রাকিব রাফিকে মারতে যাবে, সাথে সাথে রিয়াদ এসে রাকিবের হাত ধরে ফেললো। সবাই রিয়াদকে দেখে চমকে উঠল। রাকিব কাঁপতে লাগলো। রাকিব রিয়াদকে কিছু বলবে, রিয়াদ রাকিবকে সরিয়ে দিয়ে বলল, কাজী সাহেব স্টপ। রিয়াদ রাফির হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে বর্ষেজে থাকা ছেলেটার হাত ধরে টান দিয়ে সরিয়ে দিয়ে রাফিকে বসিয়ে দিয়ে বলল, কাজী সাহেব নতুন করে লেখা শুরু করুন। বর্ষেজে থাকা লোকটা বলে, আপনি এইভাবে আমার স্ত্রীকে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারেন না। রিয়াদ লোকটার দিকে তাকিয়ে বলে, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। চুপ। আমি কি করতে পারি না পারি সেটা আপনাকে বলতে হবে? রিয়াদ, এটা বাড়াবাড়ি করছো কিন্তু। আমার ভাতিজিকে আমি কার সাথে বিয়ে দিব সেটা তুমি ডিসাইড করার কি? ওই মেয়ে, তুমি রাফিকে ভালোবাসো? যদি তুমি হ্যাঁ বলো তাহলে রাফির সাথে তোমার বিয়ে হবে। কেউ বাধা দিতে পারবে না, তোমাদের বিয়ে হবেই। আর যদি তুমি বলো তুমি রাফিকে ভালোবাসো না, তাহলে আমি রাফিকে নিয়ে চলে যাব। কোনোদিন রাফি তোমাকে বিরক্ত করবে না। শোনো, একটা কথা মাথায় রাখবে, যাকে ভালোবাসো মন থেকে তাকে ছেড়ে দিও না কারো ভয়ে। নিজের মন যদি বলে এই মানুষটার সাথে থাকলে আমি সুখে থাকবো, তাহলে ওই মানুষটাকে চয়েস করো। রূপা চুপ করে আছো কেন? রূপা তুমি যদি একবার না করো, ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে যাবে। ভাইয়া নিয়ে গেলে আর কোনোদিন তোমার সাথে দেখা করতে দিবে না। ভাইয়া যা বলে তাই করে। প্লিজ তুমি কাউকে ভয় না পেয়ে একবার হ্যাঁ বলো। প্লিজ রূপা চুপ থাকবে না। রূপা ওর বাবা মা রাহেলা চৌধুরীর দিকে তাকালো। রূপা কান্না করতে লাগলো। রিয়াদ রূপার কাছে গিয়ে বলল, তুমি ভয় পেও না, মন থেকে কি চাও সেইটা বলো। আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ তোমাকে অসম্মান করা বা কেউ মেনে নিবে না। এটা তুমি ভেবো না আমি যতদিন বেঁচে আছি তোমাকে কেউ কিছু বলার সাহস পাবে না। তুমি মন থেকে বলো কি করবে, ভয় পেও না। তুমি যা বলবে সেইটাই হবে। আম্মু, রাফি আঙ্কেলের মতো না। রাফি অনেক ভালো আম্মু। আমি রাফিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। রূপার আব্বু আম্মু রূপাকে বলতে লাগলো, রূপা এই বিয়ে করবি না। এই ফালতু ছেলের সাথে তোর বিয়ে হলে তোর লাইফটা নষ্ট হয়ে যাবে। তোর ছোট আম্মুর কাহিনীগুলো তো জানোস। রূপার আব্বু আম্মু বলে, তোকে কাউকে বিয়ে করতে হবে না। তুই সারা জীবন ঘরে বসে থাক, তাও আমি ওই ফ্যামিলির সাথে বিয়ে দিব না। তুই ওদের এখন থেকে চলে যেতে বল। রাফি ওদের কথা শুনে বলে, আমার ফ্যামিলি আপনাদের কি ক্ষতি করেছে? কেন আপনারা আমাদের দেখতে পারেন না? তোরা ভালো মানুষ নাকি? তোর বাপ তো একটা লুচ্চা। বউ থাকতে আর কিছু বলতে যাবে, সাথে সাথে রিয়াদ বলে উঠল, স্টপ মিস নদী। ভাইয়া উনি কি বললো? আব্বুকে লুচ্চা বললো কেন? ওনাকে থামালে কেন? রাগের বসে বলছে ওইসব। রাগ। রূপা কি হলো? তোমাকে 4 মিনিট সময় দিচ্ছে, ভেবে বলো কি করবে। আর আপনি চুপ থাকেন, বেশি কথা বলা বন্ধ করেন। ভাইয়া তুমি ওনার নাম কিভাবে জানো? আর তোমাকে ওনারা কিভাবে চেনে? ওনারা তো তোমাকে কখনো দেখে নাই। ওই আমার বেস্টও ছিল, সেখান থেকে ওর ফ্যামিলি সবাই চেনে। ও রাকিব ভাইয়া তোমার বেস্টু? রূপা কি হলো? চুপ করে থাকবে নাকি নিয়ে যাব রাফিকে? আমি রাফিকে বিয়ে করব। রূপার কথা শুনে রেগে রূপার হবু বর রেগে মারতে যাবে, সাথে সাথে রিয়াদ এক লাথি দিয়ে দরজার কাছে ফেলে দিয়ে বলে, ও হ্যাঁ বলছে, তার মানে রাফির সাথে বিয়ে হবে। কেউ বাধা দিবি তো তার অবস্থা বেহাল করে দিব। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। রিয়াদ
তুই প্লিজ এই বিষয়ে আসিস না। তোর কেমন ভাই রে রিয়াদ, তুই কিন্তু বেশি করছিস। রিয়া, তুমি কি ওদের সাথে এতদিন ছিলে নাকি? জি মামা। রিয়াদ, ওদের সাথে ছিলি এত বছর, কই তোকে তো একবার দেখলাম না। তোকে সব বলবো, বিয়েটা হয়ে নিক। রিয়াদের ফোন বেজে উঠলে রিয়াদ কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। রিয়াদ, কি হয়েছে? তুমি এভাবে দৌড়ে বের হয়ে গেলে কেন? আব্বু, আন্টিকে নিয়ে আমার দেওয়া লোকেশনে চলে আসেন তো। ওই বাসায় আমি যাই না, তুমি ওইখানে কি করো? রাফিকে বিয়ে করাচ্ছি। যদি আপনাদের মনে হয় আসবেন তাহলে আসেন, আমি বিয়ের আগে পড়াবো না। আর যদি না আসেন, আমি বিয়ে পড়িয়ে আমার ভাইয়ের বউকে নিয়ে যাব। কি আবল তাবল বকছো? ভালো করে জানেন আমি আবল তাবল বকি না। আপনারা কি আসবেন নাকি আমি বিয়ে পড়িয়ে নিয়ে যাব? ওই বাসায় যাওয়ার আমার পক্ষে সম্ভব না। ওকে, তাহলে আমি বিয়ে পড়িয়ে নিয়ে যাব। রিয়াদ কোনো কথা বলতে না দিয়ে কল কেটে দিল। রাহেলা চৌধুরী বলে, এই ছেলে বড়লোক বাড়িতে থাকতে পেয়েছো, এখন ভাব বেড়ে গেছে তোমার। যাদের জন্য আমাদের সাথে ঝামেলা করছো, ওরা কেমন মানুষ আমার থেকে ভালো কেউ জানে না। যখন তোমার প্রয়োজন শেষ হবে, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। ওদের জন্য কিছু করো না, ওরা মুখে মধু অন্তরে বিষ রাখে। ধাক্কা দিয়ে বের করে দিলে দিবে, আর আপনাদের মেয়ের কোনো ক্ষতি হবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। সব সময় পাকনামি যদি রূপার কিছু হয়, তোদের ফ্যামিলির কাউকে আমরা শান্তিতে থাকতে দিব না। আপনি কখনো কাউকে শান্তিতে রাখতে পারছেন নাকি? আপনি যেখানে যান সেখানে ঝড় তুলে রাখেন। রিয়াদের কথা শুনে নদী চুপ হয়ে গেল। রাফির উপর বিয়ে পড়ানো শুরু করে দিল। বিয়ে পড়ানো শেষ হলে রিয়াদ বলে ওঠে, রাফি চল, আমার হাতে সময় নাই। আই লাভ ইউ ভাইয়া। আব্বু আম্মুকে প্লিজ তুমি বুঝাও। তোকে ভাবতে হবে না, এত ঝামেলা করে বিয়ে করলি। তোকে যদি আমি কোনো দিন দেখছি রূপার সাথে ঝামেলা করতে, যদি খারাপ ব্যবহার করস, তাহলে তোর কপালে দুঃখ আছে। 7 বছরের, বুঝে গেছিস তোর ভাই কি করতে পারে না পারে। আমি কথা দিচ্ছি তো ভাইয়া, আমি কখনো রূপাকে কষ্ট দিব না। আমি ওকে অসম্ভব ভালোবাসি। রিয়াদ আমাদের মেয়ে, অনেক আদরের। যদি কোনো কিছু হয়, আমরা তোমাকে একদম ছাড়বো না। কি করবেন, মেরে ফেলবেন নাকি? ওকে দেখে নিয়েন। রাফি, রূপাকে নিয়ে চল। রিয়াদ রাফি রূপাকে নিয়ে বের হয়ে যেতে লাগলো। নদী রিয়াদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিয়াদ দুজনকে নিয়ে বাইকে উঠে চলে গেল। রাকিব বলে ওঠে, বুঝলাম না, এই রিয়াদের সাথে ওদের পরিচয় কিভাবে হলো? আমার মনে হচ্ছে রিয়াদের সাথে ওর আগেই সম্পর্ক ছিল। নদীর সাথে বিয়ে সব ওদের প্ল্যান করা ছিল। না খালামণি, এটাই তো হুট করে হয়েছে, ওরকম কিছু না। আর রিয়াদের সাথে তো ওদের পরিচয় থাকার কথা না। আমি তোর আম্মু ওর আপু দুলাভাইকে চিনি, আতে আপুর বিয়েতে গেলাম, তাহলে অবশ্যই ওনারা আসতো। আমার মনে হচ্ছে রিয়াদের বিপদ আছে, ওকে ব্ল্যাকমেল করে হয়তো রেখেছে। রিয়াদের কোনো ক্ষতি করলে আমি ওদের ছাড়বো নাকি? ওরা সবাই নিজেদের ভেতরে কথা বলতে লাগলো। রিয়াদ রাফি রূপাকে নিয়ে যেতে লাগলো আর ভাবতে লাগলো। নদী অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে। আমি ওইটা কি দেখলাম? ওই শাড়িও পরতে পারে। ওকে কেমন আগের থেকে অনেক পরিবর্তন লাগলো। যে অহংকারী, ও জীবনও ভালো হবে না। রিয়াদ কথাগুলো ভাবতে ভাবতেই বাসায় চলে গেল। রিয়াদ ওদের নিয়ে বাসার ভেতরে গেলে সৎমা বলে ওঠে, রিয়াদ আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়ে আসলে। আমি জানিয়েছি, আপনারা জান নাই। আর বিয়ে হয়েছে তো কি হয়েছে, ওদের পরীক্ষা শেষ হইলে অনুষ্ঠান করেন। এখন আজাইরা কথা কারো থেকে শুনতে চাই না। রিয়াদ, মামাকে না জানিয়ে বিয়ে করাটা ঠিক হয় নাই। আপু, আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করছি, আর দোষ ওনাদের। রাফি কতবার বিয়ের কথা বলছে, ওরা কেউ ওকে পাত্তা দেয় নাই। আমার ভাই যেখানে ভালো থাকবে, আমি ভাই হয়ে আমার কর্তব্য করছি। রাফি, রূপাকে নিয়ে রুমে যা। রিয়াদ কথাগুলো বলে রুমে চলে গেল। রাফি রূপাকে নিয়ে চলে গেল। রিয়াদ ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বারান্দায় বসে কাজ করতে লাগলো। রাতে খাবার খেতে ডাক দিলে রিয়াদ নিচে চলে গেল। রিয়াদ নিচে গেল, রিয়াদ রূপাকে দেখে বলল, রূপা, রাকিবের নাম্বার তোমার কাছে আছে কি? জি ভাইয়া, আচ্ছা ভাইয়া, আপনাকে আমি কোথায় যেন দেখেছি। রাকিব ফ্রেন্ড, তাই হয়তো দেখেছিলে। ওর নাম্বারটা দাও তো। রূপা রিয়াদকে নাম্বার দিলে আতিয়া বলে, রাকিবকে রূপা কিভাবে চেনে?
রাকিবের কাজিন রাহেলা চৌধুরীর দেবরের মেয়ে রূপা। রিয়াদের কথা শুনে আতিয়া চমকে গেল। আতিয়া বলে ওঠে, কি আন্টি ভাতিজি এই জন্যই আঙ্কেল ওই বাসায় যায় নাই? আচ্ছা, তোমরা আমার থেকে কিছু লুকাচ্ছ? ভাইয়া আপু, তোমরা ওদের আগে থেকে চেনো? আবার আব্বুকে ওরা সহ্য করতে পারে না, কাহিনী কি বলবে আমাকে? তোকে ওইসব জানা লাগবে না। তোর প্রিয় মানুষ পাইছস হয়ে গেছে। এই নে কার্ড, রূপার যা লাগে কিনে দিস। আন্টি আমি একটু বের হব। ধন্যবাদ ভাইয়া। তুমি তার সামনে গেছিলে? হ্যাঁ গেছিলাম। উনি আমাকে হুমকি দিয়েছে, রূপার কিছু হইলে উনি আমাকে ছাড়বে না। ও আচ্ছা বাই। রিয়াদ বের হয়ে গেল। বাইক নিয়ে সোজা নদীর পাড়ে চলে গেল। রাকিবের ফোনে কল দিতে লাগলো। রাকিব কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম রাকিব। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কল দিয়েছেন কেন? আপনি তো বড়লোক বাড়ির ছেলে হিসেবে আছেন, আর তো আমার কথা মনে পড়ার কথা না। নদীর পাড়ে আসবি নাকি তুলে নিয়ে আসবো? যাব না। আশেক, রাগ কম করো প্রিয়। নাটক কম করো প্রিয়। দুইজন কথাগুলো বলে হেসে দিল। রাকিব বলে ওঠে, বাসা। না তুই আশেক। ঠিক আছে। রিয়াদ কল কেটে দিল। রিয়াদ রাকিবের অপেক্ষা করতে লাগলো। 10 মিনিটের ভেতরে বাইক নিয়ে চলে আসলো। রিয়াদের বাইকের সামনে থামিয়ে রিয়াদের পাশে এসে বসলো। রিয়াদ বলে ওঠে, আমি যখন গ্রামে যাই কবর দিয়ে আসলে আব্বু রাফির আম্মু আমার বাসায় যায়। মামার বেস্ট ফ্রেন্ড তাদের সব সত্যি বলে দেয় যে আমি বেঁচে আছি, আমি মারা যাই নাই। ওনারা আমার খোঁজে এসেছে দেখে আমার পালিত মা মারা গেছে। আমাদের বুঝিয়ে জোর করে শহরে নিয়ে আছে। আমি ওনাকে মেনে নিতে পারছিলাম না। যখন আমার বোনের জামাই ভাগ্নিকে সুন্দর লাইফ দিল, অভাব নামের জিনিসটা আমাদের লাইফ থেকে চলে গেল। তারা আমার বোনকে আপন করে নিয়েছে। তখন আমি ওনাদের সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করে দেই। আমাকে পড়াশোনার জন্য লন্ডন পাঠিয়ে দিয়েছিল। আজ আমি একটা কোম্পানির সিইও হয়েছি। আজ আমার টাকার কোনো অভাব নাই। শুধু আমার পাশে আমার সুখ দুঃখে কপালে চুমু দেওয়ার মতো আম্মুরটাই নাই। রিয়াদ কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। রাকিব অবাক হয়ে বলল, তুই কি ছোট খালামানির ছেলে যে মামার সাথে ঘুরতে গিয়ে ট্রেনের নিচে পড়ে মরে গিয়েছিল? হ্যাঁ আমি সেই ছেলে, বাট মামা সবাইকে মিথ্যা বলেছে। আমাকে স্টেশনে রেখে এসেছিল। কি? মামা ইচ্ছা করে তোকে রেখে এসেছিল? আর মামা এত বড় মিথ্যা কথা কিভাবে সবাইকে বলল? এখন চল, খালামণিকে সব সত্যিটা বলতে হবে। এই মামা কতটা খারাপ। বাদ দে, রাগ আমারও হয়েছে, বাট যা বুঝলাম এই দুনিয়াতে ভালো থাকতে টাকা পয়সার দরকার আছে। আমি চাই না এইসব সত্যি জেনে ওনাকে সবাইকে সাহায্য করা বন্ধ করে দিক। আর এইসব জানলে ওনার সন্তান স্ত্রী অনেক কষ্ট পাবে। মামা এমন, সবার বিশ্বাস এক নিমেষে শেষ হয়ে যাবে। ওনাকে সবাই অনেক বিশ্বাস করে। তাই বলে মামা এত বড় কাজ করেছে আর তুই সেখানে চুপ করে থাকবি? ওনার অন্যায়ের শাস্তি পাওয়া উচিত। ওনার জন্য তোকে কত কষ্ট করতে হয়েছে, হিসাব আছে? টাকা পয়সা কম থাকলেও ভালোবাসার কমতি ছিল না। আর উনি এই কাজ না করলে আজ সবার লাথি গোতা খেয়ে বড় হইতে হইতো। ডিভোর্সি মেয়েদের ভাত পাওয়া অনেক কঠিন। উনি আমাকে সরিয়ে দিয়েছিল বলে আজ আম্মু সুখে আছে। নতুন সংসার, নতুন জীবন পেয়েছে। সন্তান, মেয়ে, মায়ের কষ্ট সহ্য করার ক্ষমতা আমার থাকতো না। তুই জানিস তোর বাবা কত খারাপ একটা মানুষ? খালামণিকে না ঠকালে এমন কিছু হতো না। আমি সব জানি। রাফির আম্মু আমাকে সব বলেছে। উনি আব্বুর অ্যাসিস্ট্যান্ট ছিলেন। একটা ভুলে সব কিছু এলোমেলো হয়ে গেছে। এটাই ভুল। খালামণি কি ওই মহিলার থেকে কম সুন্দরী ছিল? তারপরেও ও তোর আব্বু খালামণিকে রেখে অ্যাসিস্ট্যান্টের প্রেমে হাবুডুবু খেয়েছে। খালামণির চোখের আড়ালে ওনার সাথে থেকেছে। ভুল কথা। আব্বু আম্মুকে ভালোবাসতো। আব্বু উনি নিজেদের অজান্তে ভুল করে। আর রাফি পেটে আসতে সবাই জেনে গেল। আম্মু মেনে নিতে না পেরে আব্বুকে বিশ্বাস না করে ডিভোর্স দিয়ে চলে যায় আমাকে নিয়ে।
আম্মুর বিয়ে হয়ে গেছে, উনি রাফির আম্মুকে পরে বিয়ে করে দাদুর জোর করছিল দেখে। তোকে এসব কে বলেছে? রাফির আম্মু বলেছে। আব্বু আজও আম্মুকে ভালোবাসে, মিসও করে, প্রকাশ করে না। লন্ডন আমার সাথে আব্বু থাকতো, ওইখানে অফিস সামলাতো। জন্মদিনের দিনে আমার জন্য পার্টি রাখে। সেদিন আব্বু ড্রিঙ্কস করছিল অনেক। সেই দিন জানতে পারি আব্বু আম্মুকে আজও কত ভালোবাসে। আমাকে বারবার বলছিল আমার মতো ভুল কোনো দিন করবে না, বিয়ে করলে নিজের স্ত্রী ছাড়া পরনারীর আশেপাশে থাকার চেষ্টা করবে না, আমার মতো নেশা করে সব কিছু এলোমেলো কোনো দিন করবে না। আমি জীবনে বড় ভুল করছি, আজও আমি পস্তাচ্ছি। আরও অনেক কিছু বলছিল আর কান্না করছিল। সেই দিন ওনার উপরে আমার অনেক মায়া হয়। ও, আমি এটাই জানতাম না। আমি শুনেছি খালামণি থাকার পর ওনার সাথে রিলেশন ছিল। আচ্ছা রাফি এসব কিছু জানে না? তখন এমন ভাব করলো যে কিছুই জানে না। ওই কিছুই জানে না, আমি চাই না ওই সব জানুক। ওই ছোট আব্বু আন্টিকে ঘৃণা করবে, ওই বুঝতে না পেরে ওদের বাজেভাবে দেখবে। আমি চাই না ওই ওনাদের ভুল বুঝে ঘৃণা করুক। আচ্ছা রিয়াদ, তুই সবার কথা ভাবোস, নিজের কথা ভাবোস না কেন? তোর কি ইচ্ছে করে না খালামণিকে জড়ে ধরে আম্মু বলতে? কোনো সন্তানই চাইবে না নিজের মাকে কাছে পেয়েও জড়িয়ে ধরে মা বলে ডাকতে। সবার মতো আমারও ইচ্ছে করে, কিন্তু আমি নিজের সুখের জন্য কারো ক্ষতি করতে পারবো না। উনি সুখে আছে, আমি বেঁচে আছি জানলে উনি মামার উপরে রেগে যেতে পারে, আমাকে সেই নিজের কাছে রাখতে চাইবে। এটা মোটেও ভালো দেখা যাবে না। আমার বাবার বাড়িতে আছি, এইটা আমার অধিকার, বাট ওনার শ্বশুর বাড়িতে থাকা এটা বাজে দেখায়। তার সন্তানদের মনে হিংসা আসবে, আমাকে বেশি আদর করছে, তাদের আদর করছে না। রিয়াদ চোখের পানি মুছে বলে, এইসব বাদ দে, আগে বল তোর বোন এত শুকিয়ে গেছে কেন? এখনো সেই আগের মতো অহংকারে কি মাটিতে পা পড়ে না নাকি? আজ দেখলাম শাড়ি পরছে, বেশ অবাক হইলাম। আপু আগের মতো নাই রিয়াদ, আপু তোকে এখন অনেক ভালোবাসে রে। তোর কথা চিন্তা করে এই অবস্থা, রাতে ঠিক মতো ঘুমায় না। তোর কথা হয়তো ভাবে, বাট কাউকে বুঝতে দেয় না। এই যে সবাইকে বলছিল তোকে ব্ল্যাকমেল করা, হয়তো তোর আব্বু তোকে জোর করে রেখেছে। আপু কি বলছিল শুনবি? কি বলছে? বলে রিয়াদের কোনো ক্ষতি হইলে আমি ওদের কাউকে ছাড়বো না। বাব্বা, আমি খাটে শুয়েছিলাম বলে খাট রাখবে না, আর সেই নাকি আবার আমার জন্য এত বড় কথা। শোন শোন, আপু ছোটবেলা থেকে একা একা বড় হয়েছে, বাবা মা কাউকে কাছে পায় নাই। সব সময় একা একা খেলাধুলা করতো, কারোর সাথে মিশতো না। আব্বা আম্মু অফিসে চলে আসলো, আব্বু আম্মুর সাথে মন খুলে কথা বলতে গেলে আব্বা আম্মু সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে যেত। আপুকে ব্যস্ততা দেখাতো, আপুকে সব সময় বলতো আম্মু আমরা তো ক্লান্ত, সকালে শুনবো। এই কথা শুনতে শুনতে আস্তে আস্তে আপুর মাঝে রাগ হয়ে যায়, একা একা কান্না করতো, রাগে ভাঙচুর করতো। সেই থেকে আপু এমন হয়ে গেছে। আমি শুনেছি আমি হওয়ার পর আপুকে অনেক খুশি দেখেছিল। ও আচ্ছা, তাহলে আমার বউয়ের ভালোবাসার অভাব। প্রথমে সেইটাই ভেবেছিলাম, কিন্তু গরিবদের প্রতি ব্যবহার দেখে রাগ হতো। এটার একটাই কারণ আছে, আপুকে যে কাজের মহিলাটা দেখাশোনা করতো, মহিলা ছিল এতটাই বজ্জাত, আপুকে মারতো, বকাঝকা করতো, আব্বা আম্মুর সামনে ভালো সাজতো, আপুকে মিথ্যাবাদী প্রমাণ করে দিত, আপুকে খাওয়ানোর জন্য যে টাকা দিত, আপুকে কোনো কিছু না কিনে দিয়ে সেই টাকাগুলো মেরে দিত। আর আব্বা আম্মুকে বলতো আপু দোকানের খাবার খেয়ে টাকা শেষ করেছে। এই জন্য বলে কারোর উপরে রূপ দেখে তাকে বিচার করা উচিত না। দেখি তোর বোন যেদিন নিজে থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিবে, সেই দিন ওর সাথে সব সম্পর্ক ঠিক করে নিব। আমার যে বোন উচ্চ মাথা নিচু করবে? আরে করবে করবে, নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখলে কোনো স্ত্রী ঠিক থাকতে পারবে না। কি করবি তুই? দেখতে থাক কি করি। ভাই এমন কিছু করিস না, আমার বোন আরো রেগে যাক। দেখা যাক, আমাদের বাসায় যাই, আপু আছে। আঙ্কেল আবার কেমন ভাব নিবে, আর আমি গেছি জানলে অনেক রেগে যাবে। তুই আমাদের বাসায় চল। না রে, চল রেস্তোরাঁয় যাই। তাহলে চল। দুইজন উঠে বাইক নিয়ে বের হয়ে গেল। দুইজন রেস্তোরাঁ গিয়ে খাবার খেতে বসলো। হঠাৎ করে রিয়াদের কাঁধে কেউ হাত রাখলে রিয়াদ পেছনে ঘুরে তাকাতেই চমকে গেল। রিয়াদ,
আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, এতদিন কোথায় ছিলে তুমি? অনেক কাহিনী। উনি কে ম্যাম? আমার হাজব্যান্ড। আসসালামু আলাইকুম। দুলা ভাই কেমন আছেন? রাইসার হাজবেন্ড রিয়াদের সাথে কুশল বিনিময় করলো। রাইসা ওর হাজবেন্ডকে বসতে বলল। দুইজন বসলে রাইসা বলে ওঠে, তুমি ম্যামের হাজব্যান্ড? আমাকে আগে কেন বলো নাই? আমি তোমাকে না বুঝে কত বোকাঝোকা করছি। আপনি কিভাবে জানলেন? ম্যাম বলছে। কি? উনি বলছে? বিশ্বাস তো হচ্ছে না। 6 বছর আগে ম্যাম তার কেবিনে বসে কান্না করছিল। আমি হুট করে ঢুকে পড়ি। আমি তো ম্যামের ফ্রেন্ড, জানো তো। আমি ওনাকে জিজ্ঞাসা করি কান্না করার কারণ ওনাকে আমি কোনো দিন কাঁদতে দেখি নাই। জীবনে ফার্স্ট কান্না করতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তাই আগ্রহ বেড়ে যায় কেন কান্না করছে। আমি জোর করলে পরে উনি সব বলতে লাগে। তুমি ওর হাজব্যান্ড, তোমাকে উনি মেনে নেয় নাই। লাস্টের দিনেও রাগের বশে তোমার মাথায় বাড়ি মেরেছিল। সেই আফসোস তার ভেতরে রয়ে গেছে। সেই বাড়ি না মারলে হয়তো তোমাকে হারাতো না। তোমাকে ওই নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। ওই প্রতি রাতে তোমাকে নাকি স্বপ্ন দেখতো। রাইসার কথা শুনে অবাক হয়ে রিয়াদ তাকিয়ে থাকলো। রিয়াদ ভাবতে লাগলো, উনি আমাকে স্বপ্ন দেখছেন? মেয়ে মানুষ কি আজব, এমন ভাব করবে যেন ভালোই বাসে না, অথচ আমি হারিয়ে যাওয়াতে আমাকে মিস করা শুরু করে। মেয়েরা হয়তো জানে না ওরা কখন কি চায়। রিয়াদকে ভাবতে দেখে ওর চোখের সামনে রাইসা হাত নাড়িয়ে বলে, ওই কি ভাবো? না কিছু না। অর্ডার দেন, কি খাবেন আপনারা? আমি তো আপনাদের আগে কখনো ট্রিট দিতে পারি নাই। তাই নাকি? তুমি ট্রিপ দিবে জব পাইছো নাকি? আপু উনি কে যেন? কে? রায়হান চৌধুরীর ছেলে। রাকিবের কথা শুনে রাইসা তার হাজবেন্ডের চোখ বড় বড় করে ফেলল। রাইসা তোতলাতে তোতলাতে বলে, কি যা তা বলছো? রিয়াদ, রাকিব কি বলছে? রায়ান চৌধুরীর ছেলে কিভাবে হও তুমি? রাফি তো ওনার একমাত্র সন্তান। আমি তো ওনাদের সাথে মিটিং করেছি, আমি জানি। রাফি এসেছিল, তখন জানতে পারি উনি ওনার একমাত্র ছেলে। বাদ দেন, কি খাবেন অর্ডার দেন। রাইসা কিছু ভেবে তিনজন অর্ডার দিতে লাগলো। রিয়াদের 3টা খাবার অর্ডার দিয়ে দিল। সবাই অর্ডার নিয়ে চলে গেল ওয়েটা। সবাই গল্প করতে লাগলো। খাবার আসলেই সবাই খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে রিয়াদ বিল দিয়ে রাইসা তার হাজবেন্ড থেকে বিদায় নিয়ে চলে গেল। রিয়াদ রাকিব দুজন বাইক নিয়ে বের হয়ে গেল। রিয়াদ ওর বাসায় চলে গেল, রাকিব নিচের বাসায় চলে গেল। রিয়াদ কলিং বেল চাপ দিতেই রূপা এসে দরজা খুলে দিল। রিয়াদ রূপাকে বলল, ঘুমাও নাই? না, ভেতরে আসুন। রিয়াদ রূপার পেছন পেছন ভেতরে গেল। রিয়াদের স্বপ্ন বলে ওঠে, রিয়াদ, ফ্রেশ হয়ে আসো, খাবার দিই। আন্টি আমি খেয়ে এসেছি। তুই খেয়ে আসলি কেন? তুই জানো আন্টি তোর জন্য রান্না করে রাখছে। এত কষ্ট করে তোর পছন্দের খাবারগুলো রান্না করলো, আর তুই কোন হিসেবে বাইরে খেয়ে আসলি? রিয়াদ ওর সৎ মায়ের দিকে তাকালে দেখে তার মুখটা মলিন হয়ে গেছে। রিয়াদ বলে ওঠে, আমি ফ্রেশ হয়ে আসছি, আমার জন্য খাবার বাড়েন। থাক, পেট ভরা থাক, ভরা পেটে খেতে হবে না, তুমি যাও ঘুমাও। রিয়াদ ওর সৎমাকে ধরে খাবারের টেবিলের সামনে নিয়ে গিয়ে নিজে চেয়ার টেনে বসলো। রিয়াদ একটু একটু করে খাবার নিয়ে ওর সৎমাকে বলল, আমার ক্ষুধা লাগছে, পেটে অনেক জায়গা আছে, ও ফ্রেশ হতে পারবো না, আপনি খাওয়াই দেন। রিয়াদ হা করলে রিয়াদের সৎমা চোখে পানি টলমল করতে লাগলো। রিয়াদ ইশারা করলে ওর সৎমা 3 লোকমা দিয়ে বলল, আর জোর করে খেতে হবে না, যাও। খাওয়াই দিন, এভাবে তাকিয়ে আছেন কেন, দেন না। ওকে। আর সরি, আসলে বেস্ট ফ্রেন্ডের সাথে অনেক দিন পর দেখা তো, দুইজন বাহিরে খেয়েছি, প্লিজ কিছু মনে করেন না। রাকিবকে বাসায় নিয়ে আসলে তো পারতি। আসবে না, ওর খালামণি জানলে অনেক রেগে যেত, তাই ওই আসে নাই। রাকিব ভাইয়ের সাথে এতক্ষণ ছিলেন? আচ্ছা থাকো, আমি ঘুমাবো, অনেকটা ক্লান্ত লাগছে শরীরটা। রিয়াদ কথাগুলো বলেই চলে যেতে নিয়ে পেছনে ঘুরে বলল, আম্মু আপনার রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে।
রিয়াদের মুখে আম্মু ডাক শুনে সৎমায়ের খুশিতে চোখের পানি চলে আসলো। সবাই খুশি হয়ে বলল, আম্মু, ভাইয়া তোমাকে আম্মু বললো? ভাইয়া তোমাকে আম্মু হিসাবে মেনে নিয়েছে? আস্তে আস্তে রিয়াদ সবাইকে আপন করে নিতে পারবে। আচ্ছা, রাফি তো বিয়ে করে ফেললো, রিয়াদের জন্য বউ খোঁজা দরকার। রিয়াদকে জিজ্ঞেস করে মেয়ে খুঁজবো, ওর কোনো পছন্দ আছে নাকি? মনে হয় না আছে, বিয়ে কথা শুনতেই পারে না। সবাই টুকটাক কথা বলতে লাগলো। রিয়াদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে লাগলো। হাঁটাহাঁটি করে খাটে শুয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলো। রিয়াদ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিচে গিয়ে রিয়াদ সৎমাকে বলল, আম্মু আমি অফিসে যাচ্ছি, দুপুরে এসে খাবার খাবো, বিরিয়ানি করেন তো। রিয়াদ বাসা থেকে বের হয়ে গেল। গাড়িতে উঠে সোজা হোটেল চলে গেল। হোটেলে ম্যানেজার রিয়াদকে দেখে সালাম করে বলে, স্যার সবাই চলে এসেছে, আপনার আব্বু আছে? আমার সব কিছু রেডি আছে তো? রিয়াদের কথা শুনে ম্যানেজার বলে, জি স্যার, আপনি চলেন। রিয়াদ ম্যানেজারের সাথে চলে গেল। মিটিং রুমে ঢুকলে সালাম দিয়ে বসলো। সামনে তাকাতেই নদীকেও দেখতে পেল। নদী ও রিয়াদকে দেখে চমকে গেল। রিয়াদ নিজের বক্তব্য দিতে লাগলো। সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগলো। রিয়াদ নিজের প্রজেক্ট দেখাতে লাগলো, সুন্দরভাবে এক্সপ্লেইন করতে লাগলো। এক এক করে রিয়াদকে প্রশ্ন করতে লাগলো। রিয়াদ সবার প্রশ্নের উত্তর দিতে লাগলো। রিয়াদের আব্বু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। নদী অবাক হয়ে ভাবতে লাগলো, এত সুন্দর আইডিয়া, অনেক ট্যালেন্ট হয়েছে, সুন্দরভাবে এক্সপ্লেন, সবাইকে সব বুঝিয়ে দিচ্ছে, কথার ভেতরে জাদু আছে। নদী রিয়াদের কথায় ভাবনার জগৎ থেকে বের হলো। রিয়াদ সবাইকে উদ্দেশ্য করে বলল, এখন আপনারা ভেবে দেখেন কি করবেন। আমাদের কোম্পানির সাথে গ্রুপ হয়ে কাজ করলে আশা করা যায় ভালো একটা লাভ পাবো আমরা। রিয়াদের কথা শুনে সবাই নিজেদের ভেতরে কথা বলতে লাগলে। রিয়াদ নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী রিয়াদের দিকে তাকাতে রিয়াদ সুযোগ বুঝে চোখ মারলো। নদী ভ্রু কুচকে তাকালো। রিয়াদের সৎ বাবা রিয়াদের বুদ্ধিটা ভালো লেগে একসাথে কাজ করতে রাজি হয়ে গেল। 4 জন রাজি হলো, বাকিরা সবাই রিজেক্ট করে দিল। নদী বলে উঠল, আমিও আপনাদের সাথে কাজ করতে চাই, আপনার আইডিয়া আমার কাছে ভালো লেগেছে। নদীর কথা শুনে রিয়াদ মুচকে হাসি দিল। যারা রিয়াদের সাথে একমত না তারা চলে গেল। রিয়াদের আব্বু বলল, অভিনন্দন মিস্টার রিয়াদ চৌধুরী। ওয়েলকাম আব্বু, তাহলে আপনাদের আমি সব বুঝিয়ে দেই। রিয়াদ সবার সাথে পরামর্শ করতে লাগলো। 2 ঘন্টা মিটিং করে সবাই এক এক করে বিদায় নিল। নদী রিয়াদের পাশ দিয়ে যেতে নিবে, সাথে সাথে রিয়াদ নদীর হাত ধরে টান দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। রাইসা মিটিমিটি হেসে বের হয়ে গেল। নদী বলতে লাগলো, কি করছেন, ছাড়েন, আমি কিন্তু চিৎকার দিব। চিৎকার করার সুযোগ দিলে তো চিৎকার করবেন। রিয়াদ নদীকে ঘুরিয়ে ঠোঁটজোড়া এক করে দিল। নদী রিয়াদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। পরক্ষে আবার নদী রিয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়াদ নদীকে ছেড়ে দিয়ে বলল, এই কান্না করছো কেন? রিয়াদ নদীকে ছেড়ে দিলে নদীকে দৌড়ে চলে গেল। রিয়াদ ঠোঁট মুছে বের হয়ে গেল। ম্যানেজারের সাথে কথা বলে সোজা বাসায় চলে গেল। 10 দিন পর, এই শালা উঠে আর কত ঘুমাবি? রিয়াদ রাকিবকে দেখে চমকে উঠল। লাভ দিয়ে উঠে বলে, রাকিব তুই এখানে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? ঘুম না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। রূপার আব্বিকে নিতে এসেছি। রূপার বাবা মা সবাই মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ। তোর খালামণি জানে? উনি বলেছেন রূপা ভালো আছে, সেখানে আশা করা যায় ভালো থাকবেন। একটা ভাতিজি না, তাদের কেয়ার করবে, মেনে নেবে। ও আচ্ছা থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। রিয়াদ ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রাকিবের সাথে নিচে গেলে দেখে রূপার আম্মু আব্বু এসেছে। রিয়াদ সবাইকে সালাম দিল। রিয়াদ সবার সাথে বসে কথা বলতে লাগলো। রাকিব রিয়াদকে বলল, তুই চল না। আমি ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়ে কি করব? আরে ভাই, তুই ঘুরতে যাবি? সবসময় তো ব্যস্ত থাকোস। আমরা ফ্রেন্ডের সবাই জেনে গেছে তোকে খুঁজে পাওয়া গেছে। চল না, সবাই মিলে মজা করব। ভাইয়া আমি যেতে পারবো না, আমাকে লন্ডন যেতে হবে, রাতে আমার ফ্লাইট। কি, এত তাড়াতাড়ি চলে যাবি কেন? 1 সপ্তাহ পর আসবো, নতুন প্রজেক্ট কাজ শুরু হয়েছে তো। ও আচ্ছা। রিয়াদ সবার সাথে কথা বলতে লাগলো। রূপা রাফি রাকিবদের সাথে চলে গেল। রিয়াদ বের হয়ে গেল।
তাকে রেডি হয়ে সপার থেকে বিদায় নিয়ে চলে গেল। এক সপ্তাহ পর এয়ারপোর্ট থেকে সোজা বাসে আসলো। কলিং বেল বাজাতেই রূপা এসে দরজা খুলে দিল। প্রিয়া দ্রুত রিপাকে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই নাও, এটা তোমার গিফট আছে। রিয়াদ রূপাকে লাগেজটা এগিয়ে দিলে রূপা খুশি হয়ে রিয়াদের পেছন পেছন যেতে লাগলো। রিয়াদ বসার ঘরে গেলে সবাইকে দেখে চোখ কপালে উঠে পড়ল। রিয়াদ সবাইকে সালাম দিল, সবাই সালামের উত্তর নিল। রাকিব বলে ওঠে, হাই বেবি। কি রে, রোমান্টিক মুডে আছোস নাকি? একদম, এই নে আমার বিয়ের কার্ড। তোকে আবার কোন মাইয়া বিয়ে করতে রাজি হলো রে? শালা তোর বোন। মানে? রাকিবের কথা শুনে সবাই ভ্রু কুঁচকে তাকালে। রাকিব বলে, মানে? আরে মানে আমার ছোট খালামণির বড় মেয়ে কি, আর আমার বউ তো তোর বোন হয়, তাই না? ও আচ্ছা, শুভ কামনা রইল। শুভ কামনা রাখ। আমাদের সাথে চল, সবাইকে নিতে এসেছি। ভাই, কিছু মনে করিস না? আমার কাজ আছে, খুলনা যেতে হবে। বিয়ের আগে চলে যাব, তোর বিয়েতে তো নাচতে হবে, তাই না? শালা তুই এত ব্যস্ত থাকস কেন রে? জীবনে কিছু করতে হইলে ব্যস্ত থাকতে হবে। আম্মু, আপনার শরীর নাকি খারাপ শুনলাম। আপনাকে যে ডাক্তারের কাছে যেতে বলছিলাম, গেছিলেন? আমি ঠিক আছি বাবা, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে আঙ্কেল আন্টি, আপনারা তাহলে থাকেন, আমি আসছি। রিয়াদ রুমে চলে গেল। গোসল করে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো। রিয়াদের আব্বু বলল, খাবার খেয়ে তো যাবি নাকি? বিমানে অনেক কিছু খেয়েছি, ক্ষুধা নাই। আব্বু আমি আসছি। রাকিব দোস্ত, প্লিজ রাগ করিস না, আমি তাড়াতাড়ি চলে আসব। ওকে যা। রিয়াদ বাসা থেকে বের হয়ে গেল। 3 দিন পর সোজা রাকিবের হলুদে চলে গেল। রিয়াদ নদীদের বাসার ভেতরে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। রিয়াদ সবাইকে সালাম দিল। রিয়াদকে দেখে নদী থমকে গেল। নদী চোখ নামিয়ে নিল। রিয়াদ বলে ওঠে, আরে ম্যাম যে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। কি ব্যাপার, তোমাদের দুজনের ড্রেস একদম মিলে গেছে। কার? সামনে ওই মেয়েটার সাথে মিলে গেছে। ও আচ্ছা। কয়েকটা মেয়ে এসেছে, রিয়াদকে ঘিরে ধরে বলে। রিয়াদকে টেনে নিয়ে যেতে লাগলো। রিয়াদ ওদের সাথে মিলে বাগানে চলে গেল। সবাই রিয়াদকে রং দিতে লাগলো। রিয়াদ রং নিয়ে সবাইকে দিতে লাগলো। রিয়াদ একটা মেয়ের উপরে পড়ে গেলে ওরা রং নিয়ে একে অপরকে দিতে লাগলো, মজা করতে লাগলো। নদী রাগ কন্ট্রোল করতে না পেরে তাড়াতাড়ি করে গিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সবাই তাকিয়ে থাকতে লাগলো। রিয়াদ উঠে দাঁড়াতেই নদী ঠাস ঠাস করে থাপ্পড় মারল। সবাই চমকে উঠলো। রিয়াদ গালে হাত দিয়ে দাঁড়ালেন। মেয়েগুলো বলে, আপু এটা কি করলে? ওনাকে থাপ্পড় কেন দিলে? কে আপনি? আমাকে থাপ্পড় কেন মারলেন? আপু তুমি ভাইয়াকে এভাবে মারলে কেন? ভাইয়া তোমার সাথে কি কিছু করেছে? ওরা ভাইয়ার সাথে মজা করছিল, ভাইয়াও করেছে, এখানে তুমি রেগে কেন যাচ্ছ? সবাই নদীকে বকাঝকা করতে লাগলো। নদী রেগে চিল্লা বলে উঠল, এখান থেকে তোরা যা, না হইলে তোরাও থাপ্পড় খাবি। আর নোংরামি করা শুরু করছস, তাই না? মেয়ে দেখলে এখন মাথা ঠিক থাকে না? আমার জামাই আমার সামনে অন্য মেয়েদের সাথে ঘষাঘষি করবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? নদীর কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। রিয়াদের আব্বু সৎমা আতিয়া রাফিয়া অবাক হয়ে বলল, মামনি কি বলো? রিয়াদ তোমার স্বামী মানে? রিয়াদ আপনার সন্তান না, রিয়াদ আমার হাজবেন্ড, এটাই ওর পরিচয়। আর একটা মেয়ে যদি ওর আশেপাশে দেখি, তোদের সবগুলোকে আমি পুকুরে চুবিয়ে মারবো। এই চল এখান থেকে। নদী রিয়াদের হাত ধরে টেনে নিয়ে যেতে নিলে রিয়াদ নদীকে ঘুরিয়ে বলল, আমি গরিব ঘরের সন্তান, ওনারা সময় হইলে আমাকে বের করে দিবে। আমি আগের মতো সেই গরিব হয়ে যাব। আমাকে সবার সামনে হাজবেন্ড পরিচয় দিয়ে ঠিক করলে না। বের করে দিক, আমিও চাই তারা তোকে বের করে দিক। আমি আমার হাজবেন্ডকে ফিরে পেতে চাই। এই রিয়াদকে আমার একদম পছন্দ হয় না। আমার ওই রিয়াদকে লাগবে যে আমার প্রথম হাজবেন্ড ছিল, পর নারীর সাথে কোনো নোংরামি করতো না, মেয়েদের থেকে দূরে থাকতো। আমি সেই রিয়াদকে চাই। তুই ছেড়ে জব যা লাগে আমাকে বলবি, আমি দিব। নদীর কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়াদ খুশিতে চোখে পানি চলে আসলো। রিয়াদ নদীর চোখের পানি মুছতে মুছতে বলে, তাহলে কিন্তু আমি সত্যি ওনাদের সাথে আর জব করব না।
আমি তোমার কাছে কিন্তু ফিরে আসব। পরে আবার আমি গরিব বলে অবহেলা করবে না তো? আমার সাথে আগের মতো ব্যবহার করবে না তো? রিয়াদের কথা শুনে নদীর রিয়াদকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি রিয়াদ। আমি আর কোনো দিন তোমার সাথে বাজে ব্যবহার করব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি একজন ভালো স্ত্রী হয়ে থাকবো। আমাকে ছেড়ে আর যেও না। আমি তোমাকে অনেক মিস করি রিয়াদ। রিয়াদ মিটি মিটি হাসতে লাগলো। বাকি রাকিব রাইসা নদীর আব্বু আম্মু মিটি মিটি হাসতে লাগলো। রিয়াদের আব্বু রাগে লোক নিয়ে তাকালে রিয়াদ নদীকে নিচের থেকে সরিয়ে নিয়ে নদীর হাত ধরে ওর আব্বুর কাছে গিয়ে বলল, আব্বু আমি জানি আমার উপরে রাগ হচ্ছে। আব্বু নদীর সাথে আমার 7 বছর আগে বিয়ে হয়ে গেছে। আমি কাউকে কিছু বলি নাই। নদী আগে অন্যরকম ছিল, ওই অহংকারী রাগী দেমাগি টাইপের ছিল, তাই আমি ওর ব্যাপারে কাউকে বলি নাই। আর এত বছর পর এসেছে, নদীকে দেখে অনেক অবাক হয়ে যায়। ওই অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আব্বু আমি জানি না আপনারা আমাদের মেনে নেবেন কিনা, বাট আমি কারোর জন্য আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারবো না। ভাই আমাদেরও তো একবার বলস নাই তুই বিয়ে করেছিস। আমি আম্মুকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আম্মুকে বলার আগেই হারিয়ে ফেলি। আমি আর কি বলবো, তোমরা সুখে থাকলে আমার সুখ। একটাই কথা শুনে ভালো লাগলো, কারো কথা নিজের স্ত্রীকে ছেড়ে দিতে পারবে না। কথাটা শুনে ভালো লাগলো। যার হাত ধরেছো তার হাত শক্ত করে ধরে রাখাটাই মেন। ধন্যবাদ আব্বু। তুমি আঙ্কেলকে আব্বু কেন বলো? আর তুমি এই 7 বছর কোথায় ছিলে? আমি তোমার অনেক খোঁজ করেছি, কোথাও পাই নাই। আমি তোমাকে পরে বলবো, এখন মজা করার সময় চলো। রিয়াদ নদীকে নিয়ে গিয়ে রং দিয়ে মুখ ভর্তি করে লাগিয়ে দিল। নদী রিয়াদকে রং দিতে লাগলো। সবাই একে অপরকে দিতে লাগলো। সবার সাথে মজা করতে লাগলো। সবার মজা করা শেষ হলে রিয়াদ নদীর রুমে চলে গেল। রিয়াদ নদীকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। দরজা লাগিয়ে দিয়ে শাওয়ার ছেড়ে দিল। নদীর কোমর ধরে টান দিয়ে নিচের সাথে জড়িয়ে নিয়ে গলায় কিস করতে লাগলো। নদী চোখ বন্ধ করে ফেললো। রিয়াদকে খামচি দিয়ে ধরল। নদী বলে ওঠে, এই ছাড়ো, রাতে বাসর করব। এখন তাড়াতাড়ি গোসল করে ওই বাসায় যেতে হবে। ওকে ছেড়ে দিলাম, রাতে একদম ছাড়বো না। নদী গালে কিস করলে রিয়াদ মুচকি হাসি দিয়ে দুইজন গোসল করতে গেল। গোসল করে বের হলে নদী আলমারি থেকে পাঞ্জাবি বের করে দিয়ে বলল, এইটা পরো, আমার শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছি। ধন্যবাদ বউ। সবাই প্রশংসা করতে লাগলো। নদী রিয়াদ সবার সাথে গাড়িতে উঠে পড়লো হলুদের ডালা নিয়ে। রিয়াদ নদীর পাশে বসে থাকলো। নদী রিয়াদের বাহু জড়িয়ে ধরে ওর কাসিনদের সাথে কথা বলতে লাগলো। সবাই রাহেলা চৌধুরীর বাসার সামনে গিয়ে নামলো। সবাই হাসাহাসি করে ভেতরে ঢুকতেই সবাই থমকে গেল। রিয়াদ সামনের দিকে তাকাতেই দেখে সবাই নিচে বসে আছে হাঁটু গেড়ে। আর কিছুজন রাহেলা চৌধুরী তার ফ্যামিলির সবার গলায় চাকু ধরে আছে। রিয়াদদের দেখে কিছুজন দৌড়ে পালিয়ে গেল আর কিছুজনকে ধরে ফেলল। গুন্ডারা সবাই হাঁটু গেড়ে বসল। রিয়াদ না বসলে নদী রিয়াদকে টান দিয়ে বসিয়ে দিল। কে আপনারা? নদীর কথা শুনে গুন্ডাদের একজন বলে, এই চুপ, একদম চুপ, একটা কথা বলবি তো খুন করে ফেলবো। ভাইয়া আমাদের তো খুন করে ফেলবেন। আমরা কি জানতে পারি আমাদের জন্য কি মারতে চাচ্ছেন? রিয়াদের কথা শুনে একজন বলে, তোদের মারবো না, মারবো তো এই দুইজনকে, আর ওদের সামনে ওদের কলেজার টুকরো মেরে ইজ্জত নিব। কথাটা বলে হাসতে লাগলো। রিয়াদ রাগে চোখ বন্ধ করে ফেলল। রিয়াদ চোখ খুলতেই দেখে ওর সৎ বোনকে দুইটা ছেলে ধরে ছুঁড়ে মারলো সবার সামনে। সৎ বোনের শাড়ির ধরতে যাবে, সাথে সাথে রিয়াদ পাশে পড়ে থাকা রড তুলে দৌড়ে গিয়ে ছেলে দুইটার মাথায় মারল। কেউ কিছু বোঝার আগেই রিয়াদ বাকিগুলোর হাতে বাড়ি দিয়ে চাকগুলো ফেলে দিল। গুন্ডাগুলো রেগে রিয়াদের দিকে গুলি ছুঁড়ে মারতেই সোজা রিয়াদের হাতে গিয়ে খুলে লাগলো। নদী জোরে চিৎকার দিয়ে উঠল। রিয়াদ রড দিয়ে সোজা লোকটার হাতে মেরে পিস্তল ফেলে দিল। রিয়াদ ফোনে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিয়ে বলল, সাহস থাকলে আমার সাথে লাগতে আসে। রিয়াদের দিকে মারতে আসবে। সাথে সাথে সবাই উঠে গুন্ডাগুলোকে মারতে লাগলো। রিয়াদ মাঝখান থেকে ওর সৎ বোনকে সরিয়ে নিয়ে আসলো। রিয়াদের সৎ বোন বলে, ভাইয়া আপনি আমাদের জন্য এত বড় রিস্ক কেন নিলেন? নদী রিয়াদকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, রিয়াদ আমার সাথে চলো,
তোমার তো রক্তক্ষরণ হচ্ছে। আমি ঠিক আছি নদী। নদী গুলি বের হয়ে গেছে সাইড দিয়ে। নদী ওর শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিতেই গুন্ডাদের লিডার রাহেলা বেগমের মাথায় পিস্তল ধরল। সবাইকে বলে, আমাদের লোকদের ছেড়ে দে, না হলে ওনাকে আমি শেষ করে ফেলব। সবাই থমকে গেল। রিয়াদ বলে উঠল, তুই নিজের ভালো চাস তো ওনাকে ছেড়ে দে। রোদি, রিয়াদকে নিয়ে হসপিটালে যা। আমাদের জন্য তোরা কেন বিপদে পড়ছিস? প্লিজ ওদের সবাইকে যেতে দিন। আমাদের উপরে রাগ, ওদের সাথে তো আপনাদের কোনো শত্রুতা নাই। রাহেলা চৌধুরী আকুতি মিনতি করতে লাগলো। গুন্ডা সব হাসতে লাগলো আর বলতে লাগলো, ওদের কথা রাখো, আগে তো তোকে মারি। রাহেলা চৌধুরী উপরে গুলি করতে যাবে, রিয়াদ জোরে চিৎকার দিয়ে আম্মু বলে দৌড়ে গিয়ে লোকটাকে ঠেলে দুইজন মাটিতে পড়ে গেল। সবাই রিয়াদের মুখে আম্মু ডাক শুনে অবাক হয়ে গেল। রিয়াদ লোকটার উপরে উঠে মুখে ঘুষুন দিতে লাগলো আর বলতে লাগলো, তোর এত বড় সাহস আমার আম্মু আমার বোনের গায়ে হাত তুলস? তোকে আমি মেরে ফেলবো। আমার বোনের ইজ্জতে হাত দিয়ে নিয়েছিলি তাই না? দেখ তোর কি হাল করি। রিয়াদের কথা শুনে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পুলিশ এসে সবাইকে ধরতে লাগলো। রিয়াদকে থামানোর চেষ্টা করতে লাগলো। রিয়াদ বলতে লাগলো, স্যার আমাকে ছাড়েন, আমি ওকে মেরে ফেলবো। ওই আমার আম্মুকে গুলি করতে নিয়েছিল, ওর সাহস কি করে হয়? রিয়াদ পাগলের মতো মারতে লাগলো। রাহেলা চৌধুরী এসে রিয়াদের কাঁধে হাত দিয়ে বলে, ছেড়ে দাও, ওই মরে গেলে তোমাকে জেলে যেতে হবে। আমাকে আম্মু বলছো, আমার কথা শুনো, তুমি ওকে ছেড়ে দাও। রিয়াদ লিডারকে ছেড়ে দিয়ে রাহেলা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাহেলা চৌধুরী কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বললি, আম্মু তুমি ঠিক আছো? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। রাহেলা চৌধুরী শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাহেলা চৌধুরী কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই আমার কলিজার টুকরা আয়ান। বাবা, তুই আমাকে আগে কেন বলিস নাই তুই আমার সেই সন্তান? কেন এতদিন চুপ ছিলি? এই জন্য তো আমি যেদিন তোকে ফার্স্ট দেখি আমার বুকের ভেতর কেঁপে উঠেছিল। রাহেলা, ওকে বুকে জড়িয়ে নেব। ওই যে তোর কলিজার টুকরো বড় সন্তান, যাকে আমি মৃত্যু হিসেবে সবাইকে বলেছি, ওই তোর বড় সন্তান, ওই মারা যায় নাই। রিয়াদকে এইভাবে কাঁদতে দেখে রাহেলা চৌধুরী বুকের ভেতরে কেঁপে উঠল। রাহেলা চৌধুরী বুঝতে পারছে না হচ্ছেটা কি। মামা এসে বলল। মামার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহেলা চৌধুরী রিয়াদকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে দিতে বলে, যতবার তোকে দেখি ততবার তোর কথা মনে পড়তো। ভাইজান, তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে? আমার সন্তান বেঁচে থাকার পর কেন বলেছিলে ও বেঁচে নেই, মারা গেছে? আমাকে তুই ক্ষমা করে দে বোন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম। আমি তোর ভালোর জন্য, নিজের স্বার্থের জন্য ওকে স্টেশনে রেখে এসেছিলাম, আর তোমাদের বলেছিলাম ওই মারা গেছে। ওই লাশের টুকরোগুলো অন্য কারো ছিল। রাহেলা চৌধুরী রেগে মামাকে মারতে যাবে, সাথে সাথে রিয়া রাহেলা চৌধুরী হাত ধরে বলে, আম্মু মামাকে ক্ষমা করে দাও। মামা ভুল করেছে, কিন্তু উনি তোমার ভালোর জন্য করেছে। আমার ওনার উপরে কোনো রাগ নাই, দয়া করে তুমিও রাগ করো না। রিয়াদের কথা শুনে মামা সবার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগলো। রিয়াদের কথা মতো মামাকে মাফ করে দিল। রিয়াদের সৎ বন্ধু এসে রিয়াদকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া। রিয়াদুর কপালে চুমু দিল। সবাই রিয়াদকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। রিয়াদ সবার সাথে কুশল বিনিময় করে অনুষ্ঠান শুরু করে দিল। হলুদ দেওয়া শেষ করে রিয়াদ আর নদী চলে গেল। নদী আর রিয়াদ রুমে গেলে নদী ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে বলল, তুমি খালামুনির সন্তান, আমাকে বলো নাই কেন আগে? রিয়াদ নদীকে টান দিয়ে নিচের উপর ফেলে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ওইটা রাখো, আগে তো বউকে একটু আদর করতে তো দাও। হাতে যে ব্যথা ভুলে গেছে। আদর করলে সব ঠিক হয়ে যাবে। রিয়াদ কথাগুলো বলে নদীকে নিচে ফেলে আদর করতে শুরু করে দিল। নদী রিয়াদের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। বাকিটা ইতিহাস।